আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অফিস থেকে বাসায় ফিরে নিজের জন্য রান্না করছিলাম, তখনই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে। কেন আম্মু, ছুটি দিয়ে কি হবে? নীলার বিয়ে ঠিক হয়েছে। সত্যি আম্মু? নীলার বিয়ে ঠিক হয়েছে? আর কার সাথে হলো? পরিবার নীলার ব্যাপারে সব কিছু জানে তো? না রে, তোর মামা কিছু বলে নাই। আর ছেলের বাজারে একটা দোকান আছে, কেউ তো মেয়েটাকে বিয়ে করতে চায় না, তাই তোর মামা অনেক যৌতুক দিয়ে ছেলেপক্ষকে রাজি করিয়েছে, কিন্তু নীলার ব্যাপারে কিছু বলে নাই। আম্মু, মামা কিন্তু এটা একদম ঠিক করে নাই। পরে যদি জানতে পেরে খুব ঝামেলা করে। পরেরটা পরে দেখা যাবে, তুই তাড়াতাড়ি বাসায় আসবি, আর কম করে হলেও 7 দিনের ছুটি নিবি। আম্মু, এখন অফিসে অনেক কাজের চাপ, এতদিন ছুটি কিছুতেই দেবে না। আমি বড় জোর 5 দিন ছুটি নিতে পারবো। তা বিয়ে কবে? এই তো রবিবার। এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, তোর মামা কোনো রিস্ক নিতে চায়নি। এর আগেও তো এমন 2বার হয়েছে, শেষের দিকে এসে বিয়ে ভেঙে গেছে, তাই তোর মামা এবার একটু তাড়াতাড়ি সব ঠিক করে ফেলেছে। আচ্ছা আম্মু, আমি তাহলে চলে যাব। আচ্ছা, তা এখন কি করিস? ব্যাচেলার ছেলেরা যা করে আর কি। অফিস থেকে ফিরে নিজের জন্য রান্না করছি। নীলার বিয়ে হয়ে যেতে দে, তারপর তোর বিয়ের ব্যবস্থা করছি। আম্মু তুমিও না, আমি এখন নিজের টাকায় হাতি পালতে পারবো না। হাতি মানে? হাতিকে? বারে, যার সাথে আমার বিয়ে দেবে সেই তো হাতি। চুপ গাধা, বউ কেন হাতি হতে যাবে? আম্মু এখন রাখি, হ্যাঁ, রান্না করে খাবো, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, দেখে শুনে থাকিস, আর সময় মতো চলে আসিস কিন্তু। হ্যাঁ আম্মু, তুমি একদম চিন্তা করবা না আমার জন্য। ফোনটা কেটে দিলাম, তারপর আবার রান্নার কাজে মন দিলাম। কি ভাবছেন আব্বু আম্মু গ্রামে থাকে? আরে না, তা না, আব্বু আম্মু ঢাকাতে থাকে, আমি শুধু আলাদা থাকি। আসলে বাসা থেকে অফিসে আসতে অনেক ঝামেলা হয়ে যায়, তাই আমি আলাদা বাসা ভাড়া করে থাকি। এই তো রান্না শেষ হয়ে গেছে, এখন খাবো। আহ, কি সুন্দর ঘ্রাণ। এই যে আপনারা আবার চোখ লাগাবেন না কিন্তু, একদিন বাসায় আসবেন, রান্না করে খাইয়ে দেবো। খেয়ে থালা বাসন পরিষ্কার করে আমি ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকাল ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে নিলাম। আমার আবার এই একটাই বদ অভ্যাস, শুধু রাতে রান্না করি আর পরের দিন সেটা একটু গরম করে খেয়ে অফিস চলে যাই, আর দুপুরে বাইরে থেকে খাবার খেয়ে নিই। অফিসে গিয়ে আগে বসের কাছে গেলাম। স্যার আসি? আরে মামুন সাহেব, আসুন আসুন। আমি স্যারের কেবিনে গিয়ে চেয়ারে বসলাম। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে। সেটা না হয় পেয়ে যাবেন, কিন্তু কেন সেটা বলবেন না? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, তাই। তা কতদিন ছুটি চাই? স্যার, 7 দিন হলে খুব ভালো হতো। আচ্ছা, কবে থেকে ছুটি লাগবে? যদি অনুমতি দেন তাহলে আমি আজ থেকেই চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন পর দেখা হচ্ছে। আমি যে 7 দিন ছুটি পাবো সেটা ভাবতেও পারি নাই, আর পাবোই নাই বা কেন? আমি তো আমার সব কাজ একদম সব সময় ঠিকঠাক করি, কাজে ফাঁকি দিই না, তাই বস আমাকে খুব আদর করে। আমি অফিস থেকে চলে এলাম, তারপর আমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই আম্মু দরজাটা খুলে দিল, আর আমাকে দেখে মনে হয় কিছুটা অবাক হলো। আম্মু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুই আজকে কিভাবে? তোমার কথা মতো স্যারের কাছে ছুটি চাইলাম, আর স্যার আমাকে ছুটি দিয়ে দিলেন, পুরো 7 দিনের ছুটি। আরো কিছু কথা বললাম, তারপর আমি আমার রুমে চলে গেলাম। কথা বাড়াবো না, বিয়ের দিনের কথা বলি। বরপক্ষ চলে এসেছে, আমার তেমন কোনো কাজ নেই, তাই আমি চেয়ারে বসেছিলাম। হঠাৎ হই হট্টগোলের শব্দ হলো, কিন্তু হলো কি? একটু আগেই তো সব ঠিকঠাক ছিল। আমি চলে গেলাম এটা দেখতে যে কিসের জন্য এত হই হট্টগোল হচ্ছে। আমি গিয়ে দেখি বরপক্ষের সাথে মামা, আমার আব্বু, আরো কিছু লোক জড়ো হয়ে কি যেন তর্ক করছে, হবে হয়তো যৌতুক নিয়ে। আমার আবার কি, আমি তো আর বড়দের মধ্যে ঢুকতে পারি নাই, তাই আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি বরপক্ষ চলে যাচ্ছে, কিন্তু এমন কি হলো, বেচারা বিয়ে করতে এসেও চলে যাচ্ছে। হঠাৎ দেখি আম্মু মাথা চাপড়াতে চাপড়াতে আসছে। আরে আম্মু, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? তোর মামার মান সম্মানের সাথে যে আমাদের সকলের মান সম্মান শেষ হয়ে গেল। কেন আম্মু, কি হয়েছে? ছেলেপক্ষ তো জেনে গেছে নীলার নেশা করে, আর এই জন্য তো বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। এখন এই মেয়েকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তখন কই থেকে যেন মামা আর আব্বু আমাদের কাছে আসলো। বাবা মামুন, আমার মান সম্মান সব তোর হাতে, তুই আমার মান সম্মান রক্ষা কর। মামা, আমি তোমার মান সম্মান কিভাবে রক্ষা করব? কথাটা অনেকটা অবাক হয়েই বললাম। তুই নীলাকে বিয়ে করে নে। আব্বু, তুমি এসব কি বলছো? আমি কেন সব জেনেও নীলাকে বিয়ে করতে যাব? আর বড় কথা হলো, আমি আনিকাকে ভালোবাসি। বিয়ে করতে হলে আমি আনিকাকেই করব। আনিকার সাথে আমার 2 বছরের রিলেশন। আমি এত কথা শুনতে চাই না।
হ্যাঁ, মেয়েটা হয়তো নেশা করে, কিন্তু বিয়ের পর মেয়েরা একদম চেঞ্জ হয়ে যায়। দেখবি নীলাও নেশা করা ছেড়ে দিয়েছে। কিন্তু আব্বু, আমি তো আনিকাকে ভালোবাসি। আমি আনিকাকে কি করে ঠকাতে পারি? আমি পারবো না এই বিয়ে করতে। প্লিজ তুই এমন করিস না। আমার যা কিছু আছে সব আমি তোকে দিয়ে দেব, তাও তুই নীলাকে বিয়ে কর। মামার সম্পদ দিয়ে সবকিছু হয় না। আমি নীলাকে বিয়ে করতে পারবো না। তুই যদি আজ নীলাকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি তুই। আম্মুর কাছে এমন কথা শুনে আমার মুখের সব ভাষা হারিয়ে ফেললাম। কি করব? যে মা আমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, ছোট থেকে এত আদর দিয়ে বড় করে তুলেছে, সেই মায়ের এমন কথা শুনে আমি কি করব? আচ্ছা, আমি বিয়ে করতে রাজি আছি। একদমই রাজি নেই আমি। আমি আনিকাকে অনেক ভালোবাসি, আর আনিকাও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি শুধু এটাই ভাবছি আনিকা আমার বিয়ে করার কথা শুনে কি করবে। আর আমি আনিকাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। সম্ভব নয় আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা। আমি আগে থেকেই পাঞ্জাবি পাজামা পরেছিলাম, তাই নতুন করে আর কিছু করতে হলো না। বিয়েটা কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। নীলা তো নেশা করে মাতাল হয়, আর আমার মনে হচ্ছে আমি বিনা নেশাতেই মাতাল হয়ে গেছি। কি যে করছি সেটা আমি নিজেই জানি না। হ্যাঁ, নীলার নেশা করে, প্রায় সব প্রকার নেশাই নীলা করে। এর জন্য মামার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও নীলার বিয়ে দিতে পারছিল না। কে করবে এমন মেয়েকে বিয়ে? নেশা করে সারাদিন ঘরে মাতাল হয়ে পড়ে থাকে। নীলাকে যখন বিয়ে করি তখনও নীলা নেশায় ছিল। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে ড্রিঙ্কস করেছে। আব্বু আম্মু সব জেনেও কেন নীলার সাথে আমার বিয়ে দিচ্ছে? শুধুমাত্র মান সম্মানের ভয়ে? আর এদিকে যে আমার জীবনটা নষ্ট হতে চলেছে সেটা তারা একবারও ভাবতে পারলো না। নীলাকে বাসায় আনা হলো। আমি কারোর সাথে কোনো কথা বলছি না, শুধু বারবার এটাই ভেবে যাচ্ছি আনিকাকে আমি কি বলবো। আমি সবাইকে ফাঁকি দিয়ে ছাদে চলে গেলাম। নেশার কোনো কিছুই আমার একদমই ভালো লাগে না। আমি এখন সহ্যই করতে পারি না। আর আজ কিনা সেই আমার সাথে, ভাবতেই পারছি না কিছু। রুমে যেতেও ইচ্ছা করছে না। ছাদে যে বেঞ্চে রাখা ছিল, যেই বেঞ্চে বসে আনিকার সাথে কথা বলে আর আকাশের তারা দেখে কাটিয়েছি অনেকটা সময়, আজ সে আমি কিনা অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম। নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। এমন সময় কেউ একজন ছাদে আসলো। আমি সেটা অনেক ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু এমন সময় কে ছাদে আসবে? রাত, তাই ভালো করে দেখা যায় না। তোর সাথে আমরা আজ অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? অন্যায় কেন করবে? তবে এটা ঠিক, আমি হয়তো অন্য কারোর সাথে অন্যায় করে ফেলেছি। যা হবার হয়ে গেছে, অতীত ভুলে যা। আম্মু, আমি চেষ্টা করলেও আমার অতীত ভুলতে পারবো না। আর ওই নীলাকে তো স্ত্রী হিসেবে কোনোদিন মেনেই নিতে পারবো না। অমন মেয়ের সাথে আর যাই করা যাক না কেন, সংসার করা যায় না। দেখ, নীলা হয়তো নেশা করে, কিন্তু ভালো শাসনে রাখতে পারলে এই অভ্যাস আর একদম থাকবে না। আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ আম্মু, আমিও এটাই চাই, মেয়েটা নেশা করা ছেড়ে দিক। কি পায় ওই সব করে? ও তো নিজেরই ক্ষতি করছে। আর ছাদে বসে থাকতে হবে না, যা রুমে যা। নীলা একা ঘরে বসে আছে। আম্মু, নীলা একা ঘরে বসে আছে তাতে আমার কি? আমি নীলার কাছে যেতে পারবো না। সেটা হয় না, আজকে তোদের বাসর রাত। যা রুমে গিয়ে নীলার সাথে একটু কথা বল। আমি আর ছাদে বসে থাকলাম না, আম্মুর সাথে আমার রুমে চলে এলাম। এসে দেখি নীলা ড্রিঙ্কস করছে। আমি তো গন্ধ একদম সহ্য করতে পারলাম না, রুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে আম্মুও আসলো। আম্মু, তুমিই বলো এই মেয়ের সাথে আমি কি করে থাকবো? তাহলে এক কাজ কর, তুই অন্য রুমে গিয়ে ঘুমা। তবে বাবা, একটা কথা মাথায় রাখিস, নীলা কিন্তু এখানে তোর বিয়ে করা বউ। হ্যাঁ আম্মু, সেটাই। আমি অন্য রুমে চলে গেলাম, গিয়েই শুয়ে পড়লাম। একটু চোখ বুঝেছি, তখনই ফোন কেঁপে উঠল। ফোন হাতে নেবার পর আমার হাত কেঁপে উঠল। আনিকা ফোন দিয়েছে। এখন আমি কি বলবো? কোন মুখে আনিকার সাথে কথা বলবো? একবার কেটে গেল, আবার ফোন দিল। আমি এবার রিসিভ করলাম। ওই, তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে? না, একটু বিজি ছিলাম। তা আমাকে তো ভুলে গেলে দেখছি। এই কথার বিপরীতে আমি কি বলবো একদম ভেবে পাচ্ছি না। গলা ধরে আসছে, কান্না চলে আসছে। না, ভুলবো কেন? আনিকা আমার কণ্ঠস্বর শুনেই বুঝে গেল কিছু একটা হয়েছে। এই, তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? এখন আনিকাকে কিছু বলা যাবে না। কিছু বললে মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসবে। তার থেকে ভালো সব সামনাসামনি বলবো। আমার খুব ঘুম পাচ্ছে, বাই। আর কিছু বলার সুযোগ দিলাম না, ফোনটা কেটে দিলাম। জানি এখন আবার ফোন দিবে, তাই ফোনটা অফ করে রেখে দিলাম। ফোন কেটে দেওয়ার পর ফোন অফ করে রেখে দিলাম, কারণ আমি জানি যদি এখন ফোন কেটে না দিই তাহলে আবার ফোন দিবে, আর আবার কথা বললে হয়তো আর কিছুই লুকিয়ে রাখতে পারবো না। কিন্তু আমি কি করে পারবো?
একটা মেয়ের স্বপ্ন এইভাবে নষ্ট করে দিতে, এইভাবে ভেঙে দিতে? অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। ঘুমহীন একটা রাত কেটে গেল। আমি সকালে উঠে পড়লাম। বাসার এখনো কেউ উঠে নাই, শুধু আমিই উঠেছি। আর আমাদের বাসায় লোক বলতে আব্বু, আম্মু আর আমি। ভাইয়া ভাবিকে নিয়ে রংপুরে থাকে। ভাইয়ার অফিসের কাজের জন্য সেখানে থাকতে হয়। আর ভাইয়া নীলার বিয়েতে আসতে পারে নাই, কারণ সেখানে যখন তখন সব হয় না, সব কিছুর একটা নিয়ম আছে। আমার কাছে তো মনেই হচ্ছে না গতকাল আমার বিয়ে হয়েছে। আমার তো এখনো মনে হচ্ছে আমি অবিবাহিত একটা ছেলে। আর বড় কথা হলো, নীলাকে আমি কোনোদিন বউ বলে মানতেই পারবো না। তাহলে আমি বিবাহিত হব কি করে? আমি উঠে আগে গিয়ে নিজের জন্য চা বানিয়ে নিলাম। একা থাকি তো, তাই এইসব অভ্যাস আমার আবার খুব ভালো। চায়ের কাপ হাতে আমি ছাদে চলে গেলাম। খুব মিষ্টি একটা সকাল। চা শেষ করে আবার নিচে চলে আসলাম। ততক্ষণ আম্মু উঠে গেছে। আমাকে দেখে বলল, কি রে, তুই এত সকালে গিয়েছিলি কোথায়? এই তো একটু ছাদে গেছিলাম। যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব। এতদিন পর বাসায় এসেছিস আর এখন না খেয়ে কি করে হবে? তুই যা ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে খাবো। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি টেবিলে বসে আছি। আম্মুকে দেখি নীলাকে ধরে ধরে নিয়ে আসছে। তার মানে এখনো মাতাল আছে। তাতে আমার কি, নীলা যা কিছু হয়ে যাক, তাতে আমার কি। আম্মু নীলাকে এনে আমার পাশে বসিয়ে দিল। আম্মু, তুমি কি আর কোথাও জায়গা পেলে না? একটা মাতাল মেয়েকে আমার পাশে এসে বসিয়ে দিলে। মাতাল হলেও সে এখন তোর বউ, সেটা তুই ভুলে যাস না। আম্মু, বউ? কিসের বউ? আমি এই মাতালিটাকে বউ বলে মেনে নিতে পারবো না, ওকে? সেটা বললে কি করে হবে? এখন থেকে তোর দায়িত্ব নীলাকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে ভাব। আম্মু, আমি নীলাকে নিয়ে কিছুই ভাবতে পারবো না। এই, তোমরা এত চিৎকার করছো কেন? খেতে দিলে দাও, না হলে আমি রুমে গেলাম। আম্মু তাড়াতাড়ি নীলাকে খেতে দিল, সাথে আমাকে আর আব্বুকেও দিল। আমি খেতে শুরু করে দিলাম। কি রে, তোর কি তাড়া আছে? একটু আস্তে খা। আম্মু, এখন কি তোমার কাছ থেকে এটাও শিখতে হবে যে কি করে খাবার খেতে হয়? কথাটা একটু রাগ দেখিয়ে বললাম। আমার খাওয়া শেষ হতে মনে হয় 5 মিনিট লাগলো। খাওয়া শেষ করে আমি উঠে আমার রুমে চলে গেলাম। তারপর শুয়ে আছি। ফোন কাল থেকে অফ, তাই অন করলাম। অন করা মাত্রই এসএমএস আসতে শুরু করলো। এসএমএসগুলো এমন ছিল, জান তুমি কোথায়, তোমার ফোন অফ বলছে কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, ফোন খুলো না। তারপর, জান তোমার ফোন এখনো অফ। নোকিয়া 1200 মডেল ব্যবহার করবি? আচ্ছা ঠিক আছে। বাসায় আসবে কবে? তোমাকে খুব মিস করছি। হ্যাঁ, যাব। এই, তোমার কিছু হয়েছে তাই না? না, আমার আবার কি হবে? এই রে, আমি তো ভুলেই গেছি। আম্মু আমাকে এখন বাজারে যেতে বলেছিল। আমি এখন রাখি, হ্যাঁ? তোমার সাথে পরে কথা হবে। ধুর, ভালো লাগে না। যখন কথা বলতে যাই শুধু কাজ আর কাজ। আচ্ছা যাও, দেখে শুনে যাবা। আর শোনো, হ্যাঁ, বলো। লাভ ইউ। অনিকার কথা শুনে বুকের মধ্যে ধুক করে উঠল। এখন আমি কি বলবো? না, কিছু বলবো না। আমি ফোন কেটে বাসায় ফোন রেখে বাইরে চলে গেলাম। বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। অনেকক্ষণ বাসার বাইরে ছিলাম। দুপুরের দিকে বাসায় এসে দেখি বাসার বাইরে একটা গাড়ি দাঁড়ানো আছে। তার মানে বাসায় কোনো অতিথি এসেছে। আমি বাসায় গিয়ে দেখি মামা আব্বুর সাথে কথা বলছে। আব্বু আমাকে দেখেই, কি ব্যাপার, এতক্ষণ কই ছিলে? সেই কখন থেকে তোমাকে ফোন দিয়ে যাচ্ছি। না মানে আব্বু, ফোন তো বাসায় রেখে গেছিলাম। যাও, রেডি হয়ে নাও। কেন আব্বু? তোমার মামা মামি তোমাদের নিতে এসেছে। আমাদের মানে কাদের নিতে এসেছে? তোমাকে আর নীলাকে। আব্বু, নীলাকে পাঠিয়ে দাও, আমি যেতে পারবো না। সে কি রে, তুই যাবি না কেন? আর এটাই তো নিয়ম। মামার মুখের ওপর বেশি কথা বলি না, তাই আর কিছুই বললাম না। আমি যেভাবে ছিলাম সেভাবে তাদের সাথে বেরিয়ে পড়লাম। নীলাকে মামি ধরে নিচ্ছে। আচ্ছা, নীলা এত কেন নেশা করে সেটা আপনারা জানতে চান না? আসুন বলি। আজ থেকে 2 বছর আগে আর 10টা সাধারণ মেয়েদের মতো নীলাও ছিল সাধারণ একটা মেয়ে। হেসে খেলে দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল নীলার।
হঠাৎ আকাশ নামে একটা ছেলের সাথে রিলেশন হয়। বেশ ভালোই যাচ্ছিল তাদের দিনগুলি। কিন্তু মামা যখন জানতে পারে যে নীলা প্রেম করে, তখন মামা নীলাকে আকাশের সাথে মেলামেশা করতে না করে। কিন্তু তারপরেও নীলা আকাশের সাথে রিলেশন রেখে যায়। পরে একদিন এমন একটা সত্যি ঘটনার সামনে আসে যেটা নীলা কিছুতেই মেনে নিতে পারে না। আর সেটা হলো আকাশ ছিল বিবাহিতা। এইসব জানার পর নীলা আকাশকে ছেড়ে চলে আসে। কিছুদিন মেয়েটা অনেক কান্নাকাটি করত, কিন্তু নীলা যে কখনো নেশায় আসক্ত হয়ে পড়বে সেটা কেউ জানতো না। নীলার কিছু ফ্রেন্ডদের হাত ধরেই নীলা নেশার জগতে পা রাখে। মামা অনেক চেষ্টা করেছে নীলাকে এই পথ থেকে ফিরিয়ে আনার, কিন্তু মামার কোনো চেষ্টাই সফল হয়নি। তারপর নীলাকে রুমে বন্ধ করে রাখা হতো। এতে করে নীলা পাগলের মতো হয়ে যেত, সব কিছু ভেঙে ফেলতো, কিছু খেত না। একমাত্র মেয়ের এই দশা দেখে মামা নীলাকে বাধা দেয়নি। আগে অল্প নেশা করলেও এখন প্রচুর নেশা করে। বলতে গেলে সারাদিন নেশার মধ্যেই ডুবে থাকে। কারোর সাথে মেশে না, কারোর সাথে তেমন কথা বলে না। যদি কেউ কিছু বলে তাহলে অল্পতেই রেগে যায়। আরও অনেক কিছু। কথা বলতে বলতে মামাদের বাসায় চলে এসেছি। বাসার ভেতরে আমি একাই সবার আগে চলে গেলাম। আমি তো আর এই বাড়িতে নতুন না। হ্যাঁ, হয়তো পদবি চেঞ্জ হয়েছে, কিন্তু আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই থাকবো। নীলার জামাই হয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি নীলার রুমে চলে গেলাম। দেখি সারা ঘর বোতলে ভর্তি, নানান ব্র্যান্ডের নেশা জাতীয় তরল আছে। মন চাচ্ছিল সব ভেঙে ফেলে দিই, কিন্তু এখন এসব করলে চলবে না। কিছুক্ষণ পর মামি নীলাকে নিয়ে এলো। এখন আগে থেকে কিছুটা সুস্থ লাগছে, কিন্তু জানি আবার এখন খেতে বসে যাবে। মামি নীলাকে রুমে দিয়ে চলে গেল। মামি চলে যাওয়ার পর নীলা কিছুক্ষণ আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। কিছু বলতে চেয়েছিল মনে হয়, কিন্তু কিছু না বলেই মদের বোতল বের করে নিল। আমি আর থাকলাম না রুমে। রুম থেকে বের হয়ে এসে আমি নিচে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর মামা আসলো। কিরে, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? না মামা, এমনি বসে আছি। তোর মন খারাপ আমি জানি। বাবা, তুই আমার মেয়েটাকে যেভাবে হোক আগের অবস্থায় ফিরিয়ে দে। আমি কিভাবে তোমার মেয়েকে সুস্থ করে তুলবো? যেখানে তোমরা তার বাবা মা হয়ে কিছু করতে পারো নাই, সেখানে আমি কিভাবে কি করব? আমার মেয়েটার এই অবস্থা কেন হয়েছে সেটা তো তুই ভালো করেই জানিস। আমি জানি যদি আবারও আগের মতো করে কাউকে ভালোবাসতে পারে তাহলে এসব ছেড়ে দিবে। ভালোবাসার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা থাকে যা সব কিছুর ঊর্ধ্বে। তাহলে এখন আমাকে কি করতে বলছো? তুই আমার মেয়েকে যেইভাবেই হোক সুস্থ করে দে। আচ্ছা, সেটা চেষ্টা করে দেখব। তবে যদি ও সুস্থ না হয়? আমি জানি ও যদি তোর সাথে কিছুদিন মেশে তাহলে সুস্থ হয়ে যাবেই। বাবা, তুই আমার এই কথা ফেলে দিস না প্লিজ। তুই আমার বোনের ছেলে, তা না এখন তো এই বাড়ির জামাই। এই বাড়ির সম্মানের কথা ভেবে তুই নীলাকে সুস্থ করে তুলবি। কিন্তু তুমি যেভাবে বলছো তাতে করে তো আমাকে সারাক্ষণ নীলার সাথে থাকতে হবে, নীলাকে সময় দিতে হবে। কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয়? আমার অফিস আছে। আমার সব কিছু দিয়ে দেবো তোকে, তবুও তুই চাকরি ছেড়ে দে। আমার অফিসে কালকেই তোর নাম করে দেব। না মামা, তোমার কিছু আমার চাই না। তবে তুমি বলেছো যখন, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা না, তোকে পারতেই হবে। আর তুই পারবি আমার মেয়েকে সুস্থ করে তুলতে। আচ্ছা মামা, তুমি ওকে নেশা করার জন্য টাকা দাও কেন? কি করব বল, যদি টাকা না দিই তাহলে সব কিছু ভাঙতে শুরু করে। এই তো কিছুদিন আগের কথা, আমি অফিসে কাজ করছিলাম, তখন তোর মামি আমাকে ফোন দিয়ে বলল নীলা টাকা চাইছিল, আর সেটা না দেওয়াতে নিজের হাত কেটে ফেলেছে। একমাত্র মেয়ে, আমরা কিভাবে পারবো চোখের সামনে মেয়েটার ক্ষতি সহ্য করতে? তাই টাকা দিয়ে দিচ্ছি। আমার যে মেয়ে কিনা আগে মুখ ফুটে কখনো টাকা চাইতো না, আমরা দিলেও সেটা জমিয়ে রাখতো, সেই মেয়ে কি হয়ে গেল? আরে মামা, তুমি কেঁদো না তো, আমি আছি তো। তবে মামা, তোমাদের সাহায্য লাগবে। যদি নীলাকে সুস্থ করে তুলতে চাও তো আমার কথা মতো চলতে হবে। তোর সব কথা শুনতে রাজি আছি, তুই শুধু আগের নীলাকে আমাদের কাছে ফিরিয়ে দে। তাহলে নীলাকে একদম টাকা দেওয়া চলবে না। আমি নীলাকে সাথে করে নিয়ে যাব। তোমরা কেউ দেখতে যেতে পারবে না। যেদিন নীলা সুস্থ হবে সেদিন যাবে, তার আগে না। নীলা যতদিন সুস্থ না হবে ততদিন আমাদের বাসা থেকে কেউ নীলাকে দেখতে যাবে না, বা নীলা এই বাসায় আসতে পারবে না। তুই যা বলছিস আমরা সব শুনবো, তারপরেও তুই আমাদের মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে বাবা। আচ্ছা মামা, তুমি চিন্তা করো না, আমি আমার সবটা দিয়েই চেষ্টা করে যাব। আচ্ছা, তোর যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা মামা, বলবো। অনেক কথা হয়েছে, এবার তো কিছু খেতে হবে নাকি? মামা, আমার খেতে ইচ্ছে করছে না। সে তো হবে না, নতুন জামাই বলে কথা, আর নতুন জামাই যদি না খেয়ে থাকে তাহলে সেটা হবে কিভাবে?
মামার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। জামাই বলে আমাকে, আমি তার ভাগি না। আচ্ছা মামা, চলো খেতে যাই। মামা আর আমি টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর মামি আর নীলা আসলো। বুঝি না এত সুন্দর একটা মেয়ে এইরকম পাগলের মতো থাকে কেন। নেশা করে ঠিক আছে, তাই বলে কি নিজেকে পাগলের মতো করে রাখতে হবে নাকি? নীলাকে আমার পাশে বসালো। যদি আমার বাসা থাকতো তাহলে আমি উঠে যেতাম, কিন্তু এখন যেহেতু মামার বাসায় এসেছি তাই বেয়াদবি করব না। হাজার হোক আমি একটা পিচ্চি, আর পিচ্চিরা কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে? মামি খাবার বেড়ে দিতে লাগলো। নীলার প্লেটে যেই খাবার দিল নীলা সেটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কেন এমন করলো? কিরে মা, তুই খাবার ফেলে দিলি কেন? আমি এইসব খাই? আমি তো মদ খাবো। নীলার কথা শুনে আমার খুব রাগ হলো। আমি উঠে নীলার গালে একটা থাপ্পড় দিলাম। নীলা গালে হাত দিয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? আমি কি তোর কাছ থেকে শিখবো নাকি? আমি যার সাথে যেভাবে ইচ্ছা তার সাথে সেইভাবেই কথা বলবো। তুই বাধা দেবার কে? হ্যাঁ, আমি কেউ না, কিন্তু যাদের সাথে অমনভাবে কথা বললে তারা তো তোমার আব্বু আম্মু হয় নাকি? আর আব্বু আম্মু? যারা কিনা নিজের মেয়ের ভালো মন্দ দেখতে পারে না, তারা আমার আব্বু আম্মু হবে কিভাবে? দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো বাবা মাই চাইবে না তার সন্তান নষ্ট হয়ে যাক বা কোনো কারণে কষ্ট পাক। এখন তোরা চুপ কর। আর নীলা, চুপচাপ খেতে বসো। না, আমি খাবো না। ও আমাকে মারলো কেন? আমি ওকে বকা দিব। এখন খেতে বসো। নীলা খেতে বসলো। আমার খেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু উঠেও যেতে পারছি না। কোনো মতে খাওয়া শেষ করলাম, তবে সেটা না খাওয়ার মতোই। খাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম। আনিকার সাথে কথা হয় না, মেয়েটা হয়তো রাগ করে বসে আছে। ছাদে গিয়ে আনিকাকে ফোন দিলাম। রিং হবার সাথে সাথেই রিসিভ করলো। আমার মনে হচ্ছে মেয়েটা আমার ফোনের জন্যই অপেক্ষা করছিল। হ্যালো, কি করো? কান্না করি। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার ভাগ্যে আছে তাই আমি কান্না করছি। কান্না করে না। করবই, তাতে তোমার কি? এখন তো আমাকে আর মনেই পড়ে না, ভুলেই গেছো আমাকে। না, ভুলবো কেন? আমি কি আমার কিছু বলতে গিয়েও থেমে গেলাম। কিভাবে বলবো? আমি যে এখন অন্য কারোর স্বামী। হ্যাঁ মানছি, আমি নীলাকে বউ হিসেবে মানতে পারছি না, কিন্তু সমাজের চোখে তো আমরা স্বামী স্ত্রী। কি হলো? কিছু বলতে চেয়েও বললে না যে? তুমি আর কেঁদো না প্লিজ। আচ্ছা, আমি কান্না করব না, কিন্তু এখন আমার সাথে অনেক অনেক কথা বলতে হবে। আনিকা এরকম পাগলি একটা মেয়ে, অল্পতেই কান্না করে, আবার একটুতেই অনেক খুশি হয়। আনিকার সাথে অনেকক্ষণ কথা হলো। বাই বলে আমি নিচে আসলাম। কোথাও আমার ভালো লাগছিল না। আমি নীলা রুমে গেলাম। নীলা ঘুমিয়েছিল। এখন দেখতে অনেক ভালো লাগছে, একদম বাচ্চা মেয়েদের মতো লাগছে। এখন যদি কাউকে বলা হয় এই মেয়েটাই নেশাগ্রস্ত, তাহলে কেউ বিশ্বাসই করবে না। আমি নীলাকে দেখছি আর ভাবছি কি করে নীলাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। জানি এই পথ থেকে নীলাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু চেষ্টা করে তো দেখতে কোনো সমস্যা নেই। আমি নীলার রুম থেকে বের হয়ে আসলাম। আমি আবার মামার কাছে গেলাম। মামা, আমি আমার ওইখানে ফিরে যাব। কেন? আর কিছুদিন থেকে যা। না মামা, নীলা যত এই বাসায় থাকবে ও তত কষ্ট পাবে। আমার তো আর বেশি দিন ছুটিও নেই। আজ রাত এখানে থেকে কাল সকালে আমাদের বাসায় চলে যাব। রাতে অন্য একটা রুমে ছিলাম, যদিও মামা আমাকে বারবার বলছিল নীলার সাথে থাকতে, কিন্তু আমি নীলার সঙ্গে থাকতে চাই না। পরদিন সকাল সকাল আমি রেডি হয়েছি। মামি নীলাকে নিয়ে এসেছে, এখন পুরোপুরি ঠিক আছে। সকালে নেশা করে নাই মনে হয়। আম্মু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন? তুই এখন তোর ফুপুদের বাসায় থাকবি। কেন? আমি সেই বাসায় কেন থাকবো? আমার তো নিজের বাসা আছে। বিয়ের পর সব মেয়েদের শ্বশুরের বাসায় থাকতে হয় যে। আমি এই বিয়ে মানি না, মানবো না। নীলার কথা শুনে অনেক শান্তি লাগছে। তাহলে তো সহজে আমি আমার আনিকাকে আমার করে পাবো। এইসব তুই কি বলছিস নীলা? একদম ঠিক বলছি। আমি মামুনকে স্বামী হিসেবে মানতে পারবো না, বলে দিচ্ছি। ওই আমার এত খুশি লাগে কে, আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো এখন প্যান্ট পরে আছি তাই দিলাম না। মামি ও যা খুশি বলুক, আমি কিছু মনে করছি না। চুপ, তুই কোনো কথা বলবি না। সব জেনেও তুই আমাকে কেন বিয়ে করেছিস? আমার বাবার সম্পত্তির জন্য? সেটা আমি খুব ভালো করে জানি।
নীলার কথা শুনে মাথায় আগুন জ্বলে উঠল। আমি কিছু বলার আগেই মামা নীলাকে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। আরে কাকে কি বলছিস? তুই জানিস যখন তোর কুকীর্তির কথা শুনে বরপক্ষ চলে গেল তখন আমাদের কি অবস্থা হয়েছিল? আরে তখন যদি মামুন তোকে বিয়ে না করতো তাহলে তোকে কোনোদিন তো বিয়ে দিতেই পারতাম না, সমাজেও আমাদের মান সম্মান থাকতো না। আব্বু তুমি যত যাই বলো, আমি জানি ও তোমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে। করেছে, দরকার হলে আমি আজকেই উকিল ডেকে সব মামুনের নামে করে দিব। ভুলে যাস না, মামুন শুধু এই বাড়ির জামাই না, আমার বোনের ছেলে। মামা, তোমার কিছু আমার চাই না। দেখো দেখো, এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আব্বু তুমি ওরে কিচ্ছু দিবা না। তোমার সব কিছু যদি দিতে হয় তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তোকে দিয়ে দেই, আর তুই সেটা দিয়ে নেশা করিস, তাই না? আব্বু আমার সম্পত্তি আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, কিন্তু তুমি আমার নামে সম্পত্তি দাও, ওর নামে কিচ্ছু দিবা না। উফ, আমার এইসব কথা একদম ভালো লাগছে না। মামা, আমি যাচ্ছি। যদি নীলাকে পাঠাতে হয় তাহলে ওরা চুপ করাও, আর চুপচাপ আমার সাথে যেতে বলো, না হলে আমি একাই চলে যাব। আরে আব্বু আমাকে জোর করে পাঠাতে পারলে তো পারবে, আমি একাই যাব, তবে তোর স্ত্রী হয়ে না। আমি আমার ফুপির বাসায় যাব। হ্যাঁ, তাই চলো। তারপর গাড়িতে করে আমার বাসায় চলে এলাম। এখন আর নীলা নেশা করে নাই। বাসায় এসে আব্বু আম্মুর সাথে বেশ ভালোভাবেই কথা বলছে, দেখেও ভালো লাগছে। কিন্তু যখন নেশা করে তখন কেমন একটা লাগে। আমি কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। আমি গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আমার রুমে আসলো। আমি দেখেই না দেখার ভান করে থাকলাম। নীলা এসে সোজা তার ব্যাগ থেকে মদের বোতল বের করে নিল। আমি আর শুয়ে না থেকে উঠে নীলার হাত থেকে মদের বোতল নিয়ে নিলাম। ওই তুই আমার হাত থেকে বোতল কেড়ে নিলি কেন? তোর সাহস তো কম না। এখন থেকে আমি সব সময় কেড়েই নিব, যদি তুমি আমার কথা না শোনো। আমি তোর সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আগে আমাকে ওটা দে। তাহলে তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। কেন? আমি সেখানে যাব কেন? আমি বলছি তাই যাবে। যদি রাজি থাকো তাহলে দিব, আর না থাকলে তোমাকে এই বাসায় আটকিয়ে রাখবো, আর কখনো এসব খেতে দেবো না। আর যদি তুমি আমার সাথে আমার বাসায় যাও তাহলে এর থেকে ভালো কিছু তোমাকে এনে খাওয়াবো। সত্যি আমাকে এর থেকে ভালো কিছু এনে দেবে? হ্যাঁ, সেটা হবে এর থেকে অনেক ভালো। তাহলে চলো, আমরা আজকেই চলে যাব। আজকে না, কালকে যাব আমরা। আর তুমি যদি আজকে একটাও না খাও তাহলে তোমাকে যাবার পর দিয়ে দেব। আমিও খাই, অনেক ভালো সেটা। বাসায় 2টো রাখা আছে। আমি ভাবছিলাম 2জন একসাথে খাবো, কিন্তু তুমি যদি আমার কথা রাখো তাহলে 2টোই তোমার। আচ্ছা, একটাও নাই, সবগুলো তুমি কোথাও লুকিয়ে রাখো, আমি চাইলেও আমাকে দেবে না। ওকে? আমি সবগুলো নিয়ে এমন জায়গায় লুকাইলাম যেগুলো আমার ছেলে মেয়েও খুঁজে পাবে না, আমার নাতি নাতনি খুঁজে পেতে পারে। আমি লুকিয়ে এসে দেখি নীলা পাগলের মতো আচরণ করছে। আমি বুঝতে পারলাম সে কেন এমন করছে। নীলা, তোমার কি কিছু হয়েছে? তুমি অমন করছো কেন? আমি খাবো, আমাকে এনে দাও। আচ্ছা দিচ্ছি, কিন্তু তাহলে আমারগুলা পাবে না, এই বলে দিচ্ছি। না না, থাক থাক, লাগবে না, আমি এখন ঘুমবো। এই বলে নীলা শুয়ে পড়লো। একবার এপাশ হয় তো আরেকবার ওপাশ। খুব ছটফট করছে মেয়েটা। আমি ভাবছিলাম আমি আমার কাজ বাসায় গিয়ে শুরু করব, কিন্তু এইখানেই যে কাজ শুরু করতে হবে বুঝতে পারি নাই। কিছুক্ষণ ছটফট করার পর নীলা ঘুমিয়ে পড়লো। আমিও রুম থেকে বের হয়ে গেলাম। এটা ভেবে ভালো লাগছে যে একদিনের জন্য হলেও মেয়েটাকে নেশা থেকে একটু দূরে রাখতে পারবো। দুপুর হয়ে গেছে, আমি নীলাকে ডেকে তুললাম। ওই চলো, আমরা তোমার বাসায় যাব। আগে গোসল করে খাওয়া দাওয়া হোক, তারপর তো আমরা যাব। কিছুক্ষণ পর নীলামকে ডাকছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি তাড়াতাড়ি করতে গিয়ে কিছুই সাথে আনিনি। আমার জামাগুলো একটু দাও তো, আমার ব্যাগে রাখা আছে। আমি ব্যাগ থেকে জামা বের করে বললাম, আমি কিভাবে দেবো? তাহলে তুমি রুম থেকে বের হও, আমি নিয়ে নেব। আমি রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর নীলা জামা পরে বের হয়ে এসে বলল, এই চলো, আমরা খাবো। হ্যাঁ চলো। নীলাকে নিয়ে খেতে চলে গেলাম। নীলা আমার পাশেই বসলো। আম্মু খাবার বেড়ে দিল। নীলা তাড়াতাড়ি করেই খেতে লাগলো। যেখানে আমার অর্ধেকও খাওয়া শেষ হয়নি, সেখানে নীলার প্রায় সব খাবার শেষ। রাক্ষসী একটা। খাওয়া শেষ করা মাত্র, এই চলো, আমার খাওয়া শেষ, এখন আমরা তোমার বাসায় যাব। চলো চলো। আমার খাওয়া প্রায় শেষ। আমি খাওয়া শেষ করে বললাম, শোনো নীলা, আজকে যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে।
চলো আমরা রুমে গিয়ে গল্প করি। নীলা আমার কথা শুনে মনে হয় কিছু রেগে গেল। রুমে যাওয়ার পর এটা কি হলো? তুমি আমাকে মিথ্যে কেন বললে? আর এটা কেন বললে আজকে আমরা তোমার বাসায় যাব? চলে যাব, এখনই যাব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা কেন বলছি, তুমি যদি একদিন তোমার এই সব ছাড়া থাকতে পারো তাহলে আমি তোমাকে 2 বোতল দেবো। আর আজ এখন গেলে পাবে 1 বোতল। বলো তুমি কোনটা চাও? আমার 1 বোতলে হবে না, আমি 2 বোতল চাই। তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যে আর পারছি না, আমার খুব খেতে ইচ্ছে করছে। পারতে তো তোমাকে হবেই। নীলা আর কিছু না বলে বিছানায় গিয়ে বসে পড়লো। একদম বাচ্চা মেয়েদের মতো আচরণ। কিন্তু আমি চাই নীলা যত বেশি সময় ওইসব ছাড়া থাকুক। জানি প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু সময় যত যাবে নীলা নিজেকে তত বেশি কন্ট্রোল করে নেবে। আমি রুম থেকে বের হয়ে আসলাম, আম্মুর কাছে চলে গেলাম। কি রে, কিছু বলবি? হ্যাঁ আম্মু, আমরা কাল চলে যাচ্ছি। কেন? তোর তো আরো বেশি কিছুদিন ছুটি ছিল, তাহলে এখন যাবি কেন? না মানে কিছু কাজ আছে, সেই কাজগুলোই করতে হবে যাওয়ার পর। আচ্ছা, তা নীলাকে কি তোর সাথে নিয়ে যাবি? হ্যাঁ আম্মু, নিয়ে তো যেতেই হবে। সামলাতে পারবি? হ্যাঁ পারবো। তুমি শুধু একটু দোয়া করো যেন নীলাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, সে দোয়া তো সবসময় করি বাবা, নতুন করে আর বলতে হবে না। আম্মু নিব না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আর শোনো, তোমার যা যা লাগবে সব নিয়ে নিও কিন্তু। সেটা আর তোমাকে বলতে হবে না, আমি সব নিয়েই নিয়েছি। বা এই মেয়ে তো বেশ বুদ্ধিমান। তবে বুদ্ধিগুলো ভালো কাজে ব্যবহার না করে কি করছে? নেশা করে দিনের পর দিন নিজেকে শেষ করে দিচ্ছে। তাহলে যাও, রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা চলে গেল, আমিও ফ্রেশ হয়ে নিলাম। আমি আমার সব জামা কাপড় গুছিয়ে নিলাম। তারপর আমরা নাস্তা করেই বের হলাম। বাসায় যখন যাচ্ছিলাম আমি পথে নীলাকে একটু বসিয়ে রেখে নীলার জন্য 2 বোতল মদ কিনে নিলাম। জানি না কেমন হবে, তবে দোকানদারকে বলেছি যেন একটু ভালো হয়। আর দোকানদার আমার হাতে ওটা ধরিয়ে দিল। বাসায় আসার পর নীলার কোনো কথা না বলেই বলল, দাও আমার বোতল 2টা দাও, আমি খাবো। আরে আরে এত তাড়া করছো কেন? এত দূর থেকে এসেছো, এখন একটু বসো, রেস্ট নাও, তারপর আমি তোমাকে দিচ্ছি। ভালো করে পেতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে। যাও ফ্রেশ হয়ে আসো। নীলাকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। নীলা ফ্রেশ হতে চলে গেল, আর আমি সেই সুযোগে বোতল 2টো আলমারিতে রেখে দিলাম। নীলা ফ্রেশ হয়ে বের হলো, তারপর আমি ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হতে বেরিয়ে দেখি নীলার হাতে একটা বোতল। তার মানে বজ্জাত মেয়েটা আমার আলমারিতে হাত দিয়েছে। খুব রাগ হচ্ছিল, কিন্তু পরেই মনে হলো আমারই তো মামাতো বোন আর কাগজের বউ। এই তুমি এটা পেলে কোথায়? আমি আমার জামাগুলো যখন আলমারিতে রাখছিলাম তখন দেখতে পেয়েছি। সত্যি বলতে অনেক ভালো লেগেছে আমার। আমি আর কোনো কথা বললাম না, রান্না করতে চলে গেলাম, কারণ এখানে আমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। রান্না চড়িয়ে দিয়ে ফোন হাতে নিলাম। আনিকাকে ফোন দিলাম, আজকে দেখা করব, তারপর সব কিছু বলে দিব। রান্না করতে করতে আনিকা ফোন দিলাম। আরে না সেটা না, আজকে একটু দেখা করতে পারবে? দেখো, এখন কিন্তু আমার মজা করতে একদম ভালো লাগছে না, সো তুমি এখন আমার সাথে মজা করা বন্ধ করো। আরে মজা না, সত্যি তোমার সাথে দেখা করব। সত্যি দেখা করবা? এই তুমি এখন কোথায়? আছি কোথাও, বিকেলে চলে আসবা। আচ্ছা যাব। বাই বলে কল কেটে দিলাম। ভাবছি কিভাবে কি বলবো। আচ্ছা আনিকা আমাকে বুঝতে পারবে তো, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে? আমি আনিকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারবো না। ভালোবাসি, আমি খুব বেশি ভালোবাসি আনিকাকে। আর রান্না শেষ করে আমি আর নীলা খেয়ে নিলাম। তারপর নীলাকে একা বাসায় রেখে আমি চলে গেলাম আনিকার সাথে দেখা করতে। খুব ভয় হচ্ছে আমার, আনিকা যদি আমার কথা শোনার পর নিজের কোনো ক্ষতি করে ফেলে। এসব কথা ভাবছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আনিকা আমার আগে এসেই বসে আছে। আমি আনিকার সামনে গেলাম। আনিকা মনে হয় আমাকে দেখে একটু অবাক হলো।
আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে বসে আছো। ভালোই সারপ্রাইজ দিলে আমাকে। কি হলো, তুমি কিছু বলছো না কেন? তোমার কি কিছু হয়েছে? অমন মনমরা হয়ে বসে আছো কেন? আনিকা, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে, কিন্তু কথাগুলো বলা খুবই দরকার। এই, তুমি এমন ভাবে কথা বলছো কেন? আর তুমি কি এমন কথা বলবে? তাহলে আমি যতক্ষণ কথা শেষ না করব তুমি কিন্তু একটাও কথা বলবে না। আচ্ছা, বলবো না, কিন্তু তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলো। আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে। আমি বলতে শুরু করলাম। কথাগুলো যখন বলছিলাম আমি আমার চোখের পানির অস্তিত্ব লক্ষ্য করছিলাম। আমি আনিকার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কারণ আমি জানি ওই চোখে তাকালে আমি সব কিছু গুলিয়ে ফেলবো। আমি কথা বলা শেষ করলাম, আনিকা হু হু করে কেঁদে উঠল। আমি আনিকার দিকে চেয়ে দেখি গাল লাল হয়ে আছে, আর চোখ দুটি আরো লাল হয়ে গেছে। দেখো আনিকা, যা হয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি কিন্তু নীলাকে আমার স্ত্রী বলে মানি না, আর আমি চাইও না নীলাকে। আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। আনিকা কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। প্লিজ এইভাবে কেঁদো না, আমার যে খুব কষ্ট হয় তোমাকে কান্না করতে দেখলে। আনিকা মনে হয় আমার কোনো কথাই শুনছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে, আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। আমিও কেঁদে দিলাম, আনিকার হাত শক্ত করে ধরলাম আর বলতে লাগলাম, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো না। আর আমি তো এই বিয়েও করতে চাই নাই, কিন্তু আম্মু আমাকে এমন একটা কসম দিয়ে বসলো, আমি আর না করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত নীলার সাথে কোনো ঘনিষ্ঠতা করতে হয়নি। আমি আমার দিক থেকে কোনো অন্যায় করিনি। প্লিজ কিছু বলো, এইভাবে চুপ করে থেকো না প্লিজ। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এই জন্যই তো বলি, আমার কথা তুই কিভাবে ভুলেছিলি? তোর ইচ্ছা ছিল আমার সাথে এমন করার, তাই তুই এমন করলি। প্লিজ এইভাবে বলো না, আমি সত্যি বলছি। আর আমি এটাও বলছি, নীলা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। একদম কথা বলবি না, নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে। আমার ভালোবাসায় কোনো কমতি ছিল যার কারণে তুই আমার সাথে এমন করলি? আমার মধ্যে কি এমন ছিল না যা তুই ওর মধ্যে পেয়েছিস? আমি কি উত্তর দিব বুঝতেই পারছি না। আরে, আমি কাঁদছি কেন? কার জন্য কাঁদছি? সে তো অন্য কারো স্বামী। আমার কেন কান্না আসছে? না, আমি কাঁদবো না। তোর জন্য অনেক কেঁদেছি, আর কান্না করব না। তুই থাক, আমি গেলাম। নীলা উঠল, আমি হাত ধরলাম। আনিকার হাত ঝাড়া মেরে ছুটিয়ে নিল। এখন আনিকাকে থামানোর একটাই উপায়। এর আগে অনেকবার এমন হয়েছে, তাই আমি এইবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছিলাম। আমি পকেট থেকে ব্লেড বার করলাম, তারপর সোজা দিলাম হাতে একটা টান। আমার মুখ দিয়ে ছোট্ট একটা শব্দ বের হলো, আর আনিকা পেছন ঘুরেই আমার হাত শক্ত করে চেপে ধরলো। আরে, তোর মাথা খারাপ হয়েছে? কি করলি এটা? ইস, দেখ তো কতখানি কেটে গেছে। এটা তো সামান্য। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি নিজেকে শেষ করে দেব। আনিকা তার ব্যাগ থেকে তুলো আর স্যাভলন আর ব্যান্ডেজের কাপড় বের করলো। এর আগে এমন বহুবার হয়েছে, তাই আনিকা এগুলো সবসময় তার ব্যাগেই রাখতো। আনিকা আমার হাত ব্যান্ডেজ করে দিল। আমি যাচ্ছি, আমার ভালো লাগছে না। আর কোনো কথা বললো না, আনিকা চলে যেতে লাগলো। আর আমি সেখানেই বসে আছি, শুধু এটাই ভাবছি, আমি কি আনিকাকে চিরদিনের জন্য হারালাম? আর আনিকাকে যেভাবে দেখলাম আমার খুব ভয় হচ্ছে মেয়েটা নিজের কোনো ক্ষতি না করে দেয়। আনিকা চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে। আমি ওইখানে বসেছিলাম। আনিকা চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আনিকাকে অনেক ভালোবাসি। প্রায় অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর নীলার কথা মনে হলো। মেয়েটা একা আছে বাসায়, না জানি আবার কিছু করে বসলে। আমি সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রিক্সাতে করে বাসায় আসলাম। যদিও ইচ্ছে করছিল হেঁটে হেঁটে বাসায় আসবো, কিন্তু নীলার কথা ভেবে একটু তাড়াতাড়ি এলাম। এসে দেখি ঘুমাচ্ছে।
আর বোতল 2টা মেঝেতে পড়ে আছে। আমি নীলাকে আর জাগাইলাম না, পাশের রুমে চলে গেলাম। খুব কান্না পাচ্ছে, কিন্তু আপনাদের সামনে কান্না করতে পারছি না। অন্য সময় কান্না করে নিব। শুয়ে থাকতেও ভালো লাগছিল না। আমি গিয়ে গোসল করে নিলাম। জানি না আনিকার কি অবস্থা। মেয়েটা নিজের কোনো ক্ষতি করে দেয় নাই তো? বারবার ফোন দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ করে রেখে দিয়েছে। গোসল করে বের হয়ে দেখি নীলা ঘুম থেকে উঠে গেছে। আমাকে দেখেই, ওই আমি আরো খাবো, আমাকে এনে দাও। আজ আর হবে না, আবার কালকে এনে দেবো। না, আমি আজকেই খাবো। বলছি তো আজ আর হবে না, যাও এখন ফ্রেশ হয়ে আসো। একটু ধমকে সুরেই বললাম। নীলা আমার কথা শুনে ফ্রেশ হতে চলে গেল। আমি পাগল হয়ে যাব। একদিকে নীলা তো অন্যদিকে আনিকা, আর আছে মামাকে দেওয়া কথা। কেন যে বিয়ে করতে গেছিলাম, না গেলে অনেক ভালো হতো। অন্তত আমার আর আনিকার সম্পর্ক ঠিক থাকতো। মামার মান সম্মান গেলে আমার কি? আর আম্মু কেন এরকম একটা কসম দিতে হবে? নিজের ভাইকে বাঁচাতে গিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। কোনো আব্বু আম্মুই চায় না তার ছেলে একটা মাতালি মেয়েকে বিয়ে করুক, কিন্তু আমার আব্বু আম্মু সব জেনেও কেন যে বিয়ে দিল? আর আমি একটা পিচ্ছি, এখন কি আমার বিয়ের বয়স হয়েছে নাকি? এসব ভাবতে ভাবতে দেখি নীলা বের হলো। যাও, এবার মাথার চুলগুলো ঠিক করে যাও। আমি যেমন আছি তেমনই থাকবো, আমাকে পরিবর্তন করতে আসবা না। আর তোমার সাথে কেন ভালো ব্যবহার করছি জানো? তুমি আমাকে প্রিয় জিনিস এনে দেবে তাই, না হলে আমি এখানে তো কোনো দিন থাকতাম না। আর তোমার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, কোনো কথাই বলতাম না। সেটা তো আর এখন করতে পারছো না, তাই যাও মাথার চুলগুলো ঠিক করে এসো, আমরা খেতে বসবো। আমি খাবো না, আমার খিদে নেই। সেটা বললে তো হবে না, তোমাকে খেতেই হবে। তোমাকে যেহেতু আমার দায়িত্বে এখানে নিয়ে এসেছি, তাই তোমার সব কিছু আমার দায়িত্ব। যেটা বলছি সেটাই করো। এখন নীলা একদম নিজের জ্ঞানে আছে, কারণ নেশা করেছে সকালে, আর এখন বিকাল। নীলা হঠাৎ করেই আমার শার্টের কলার ধরে বলল, ওই তুই পেয়েছিসটা কি? আর তুই কে যে তুই যা বলবি আমাকে তাই করতে হবে? দেখ, আমাকে বেশি রাগাবি না। আমি তোর ইচ্ছেতে এখানে আসিনি, আমি এখানে এসেছি নিজের ইচ্ছাতে। আর তোর কোনো ইচ্ছা আমার উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবি না, কখনো করবি না, এই বলে দিচ্ছি। আমি নীলার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তোমার যা ইচ্ছা করো, আমি আর কখনো তোমাকে কিছু করতে জোর করব না। এই মেয়ের জন্য আমার এতদিনের ভালোবাসা শেষ হবার পথে। আবার বড় বড় কথা বলে, মনটা চাইছে থাপড়ায় সব দাঁত ফেলে দিই। আমি আবার রুমে চলে গেলাম। এমনিতেই খেতে ইচ্ছে করছিল না, শুধু নীলাকে খাওয়ানোর জন্য বলছিলাম, কিন্তু মেয়ে তো খেলোই না, উল্টে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। মামা তো বোন বলে কিছু বললাম না। আমি আমার রুমে যাওয়ার পর আবার শুয়ে পড়ি। নীলা কি করছে না করছে সেটা আমার জানার কোনো দরকার নেই, ও থাকুক ওর মতন করে, আমি আর কিচ্ছু বলতে যাব না। আমি শুয়ে আছি, ঠিক সেই সময় আমার ফোন কেঁপে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি আনিকা ফোন করেছে। আমি কিছুটা অবাক হলাম, আর অনেক খুশিও হলাম। অনেক খুশিতে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওই তুই আমাকে ভালোবাসিস? জানিস আমি অনেক। হ্যাঁ, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতেই যখন পারবি না, তাহলে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে কেন করলি হারামি? আমি তো তোমাকে বলেইছি আমি এই বিয়ে করতে চাইনি। আচ্ছা, আমার জন্য কি করতে পারবি? তুমি যা করতে বলবে আমি তাই করব। তুই তোর বউকে ডিভোর্স দিতে পারবি? সেটা তোমাকে বলতে হবে না। ও ঠিক হোক আর না হোক, 5 মাস পর আমি এমনিতে ওকে ডিভোর্স দিয়ে দিব। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি। আমি ওই মাতালির সাথে সংসার করতে পারবো না। তাহলে আমাকে কথা দে, তুই ওই মেয়ের কাছে একদম যাবি না। হ্যাঁ, যাব না। যতটুকু দরকার শুধু আমি ততটুকুই যাব। আচ্ছা ঠিক আছে, আর ওই মেয়েকেও তোর কাছে কিন্তু একদম আসতে দিবি না। আরে ওই মেয়ে আমার কাছে এমনিতেও আসে না। তাহলে তো খুব ভালো হলো। শুন, যদি কেউ তোর অধিকার পাই, তাহলে সেটা আমি। অন্য কাউকে তুই সেই অধিকার দিতে পারবি না, বলে দিলাম। আনিকার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তাহলে পাগলিটা আমাকে বুঝতে পেরেছে, তাই তো আমাকে ছেড়ে কোথাও যায়নি। এই, তুমি আমাকে ভালোবাসো তো? ভালো না বাসলো এতগুলো কথা বলতাম নাকি? আসলে আমি তখন সত্যি সব শেষ করে দিতে চাইছিলাম। বাসায় এসে নিজেকে অনেক বোঝাতে চেয়েছি, কিন্তু কিছুতেই বোঝাতে পারছিলাম না। বারবার শুধু তোর কথাই মনে হচ্ছিল। শুন, আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, এই বলে দিলাম। আমিও থাকতে পারবো না। এই, তুমি তো মনে হয় কিছু খাওনি, তাই না?
হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি জানবো। এই, তুমি আবার রাগ করেছো কেন? যাও, এখন খেতে যাও, তাহলে আর রাগ করব না। তুমি খেয়েছো? না, তবে তুমি খেলে খেয়ে নিব। আচ্ছা যাও, খেতে যাও, আমিও খেয়ে নিচ্ছি। এই বলে আমি কলটা কেটে দিলাম। আমার খুব আনন্দ হচ্ছে। আমার আনিকা আমার থেকে দূরে যাবে না, এইটা ভাবলেই ড্যান্স দিতে ইচ্ছে করছে। কিন্তু ভালো কোনো গানের নাম মনে পড়ছিল না, তার জন্য আর ড্যান্স দিতে পারলাম না। দুঃখের বিষয়। আমি উঠে খেতে চলে গেলাম। নীলাকে আর ডাকলাম না। আমার পাগলিটা বলেছে নীলার থেকে দূরে দূরে থাকতে। আমি খেতে বসে আবার আনিকাকে ফোন দিলাম। কি হলো, আবার কেন ফোন দিলে? তুমি খেয়েছো? হ্যাঁ, হাতটা একটু পরিষ্কার করেই খেতে বসবো। কেন, হাতে কি হয়েছে? কিছু না। তুমি খেয়েছো? আনিকার কথা শুনে খুব ভালোভাবে বুঝতে পেরেছি পাগলিটা কি করেছে। ওই, কাউকে খেতে হবে না, তুমি যত তাড়াতাড়ি পারো আমার সাথে দেখা করো, আমি এক্ষুনি বের হচ্ছি। কিন্তু কেন? পরে বলবো, আগে আমার সাথে দেখা করবা? আচ্ছা, আমি তাহলে এখনই বের হচ্ছি। আমিও বাসা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের দেখা করার জন্য সুন্দর একটা জায়গা আছে, নাম বলবো না, তাহলে আপনারা আবার ডিস্টার্ব করতে পারেন। আমি পৌঁছানোর আগেই দেখি আনিকা এসে দাঁড়িয়ে আছে। আমি কোনোবার এই মেয়ের আগে আসতে পারি না, আমাকে কখনো আনিকার জন্য অপেক্ষা করতে হয়নি। আনিকা সব সময় আমার জন্য অপেক্ষা করেছে। আমাকে দেখে আনিকা বলল, কি ব্যাপার, এত জরুরি তলব কেন করলে? আমি শুধু রাগে ফুঁসছি। কি হলো বললে না, আমাকে কেন ডাকলে? এইবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে দিলাম একটা চড় বসিয়ে। নতুন কিছু না, মাঝে মধ্যে চড় দিতে হয়। কি হলো, আমাকে মারলে কেন? তুমি আবার হাত কেটেছো কেন? আমার ইচ্ছা হয়েছিল তাই। সত্যি সত্যি বলো, কেন কেটেছো? তুমি কেটেছো তাই কেটেছি। দেখি দেখি হাতটা দেখি। আনিকা হাত বাড়িয়ে দিল। আমার থেকে অনেক বেশি কেটেছে। আমি আর কান্না আটকে রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়ছে। এই, তুমি কাঁদছো কেন? এই, তুমি কেঁদো না প্লিজ। আমি কিছুতেই কান্না থামিয়ে রাখতে পারছি না। শেষমেশ আনিকার কোনো উপায় না পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই, তুমি এভাবে কেঁদো না, আমার যে আরো বেশি কষ্ট হচ্ছে। জানো, যখন শুনলাম তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছো, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু পরেই ভাবলাম, বিয়ে করেছো সেটা তো আমার কাছে লুকিয়ে রাখতে পারতে, রিলেশন চালিয়ে যেতে পারতে। কিন্তু তুমি তো সব সত্যি বলে দিয়েছো। এটাও বলেছিলে তোমার বউকে ডিভোর্স দিয়ে দিবে, তুমি শুধু আমাকে চাও। এসব ভেবেই আমি আবার তোমার কাছে ফিরে গেছি। সত্যি তো, তোমার তো কোনো দোষ ছিল না। আনিকার কথা শুনে আমি ভেতর থেকে অদ্ভুত ধরনের একটা শক্তি পাচ্ছি। আনিকা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমার কান্না থেমে গেছে অনেক আগেই। আনিকার স্পর্শ পেলে আমি সব কিছু ভুলে যাই। আনিকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আমি আনিকার কোমল স্পর্শ পেয়ে একদম চুপ হয়ে গেছি। আনিকা যখন আমাকে জড়িয়ে ধরে, কেন জানি না আলাদা একটা প্রশান্তি কাজ করে। আনিকা আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল। এইবার ছাড়ো, সবাই দেখছে তো। না, আমি তোমাকে ছাড়বো না। ছাড়লে তুমি তোমার বউয়ের কাছে চলে যাবে আর আমাকে ভুলে যাবে। কিন্তু আমাকে তো বাসায় ফিরতেই হবে, আর আমি ওই মাতালির কাছে যাব না। তবুও তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু সবাই দেখছে তো, কি ভাববে বলো? ভাববে একজন প্রেমিকা তার পাগল প্রেমিককে শান্ত করার জন্য জড়িয়ে ধরে আছে। সবাই কিন্তু খারাপ নজরে দেখছে। ছাড়ো এবার। আনিকা আমাকে ছেড়ে দিল। এই চলো, আমরা ফুচকা খাবো। যদি আমাকে খাইয়ে দাও তাহলে খেতে পারি। আর কতদিন খাইয়ে দিব? তুমি কি এখনো পিচ্চি আছো নাকি? হ্যাঁ, আমি তো পিচ্ছি আছি, তুমি জানো না? কথা কম, চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো। 2 প্লেট ফুচকা নিলাম। আমার হাতে 1 প্লেট আর আনিকার হাতে 1 প্লেট। আমি প্লেট হাতে নিয়ে বসে আছি, আর আনিকা আমাকে খাইয়ে দিচ্ছে। মাঝে মধ্যেও আনিকাও খাচ্ছে। আনিকার হাতে যে প্লেট ছিল সেটা শেষ, তারপর আমার হাতেরটা নিয়ে টপ টপ করে খেতে শুরু করলো। আমি শুধু দেখছি আর হাসছি, অনেক ভালো লাগছে দেখতে। এই, তুমি কিন্তু আমার খাবারে একদম নজর দিবা না, আমার পেট খারাপ হবে। ধুর, কি যে বলো, আমি তো তোমাকে দেখছিলাম। আমাকে তো গত 2 বছর ধরেই দেখে যাচ্ছ, আজকে নতুন করে দেখার কি হলো? তোমাকে যতই দেখি ততই ভালো লাগে, তাই দেখি। হয়েছে, আর পাম দিতে হবে না।
আনিকার খাওয়া শেষ, বিল দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। অনেকদিন পর আজকে আবার আনিকার সাথে হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পর আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলা বাসায় একা আছে, আর নতুন বাসা, ভয় পেতে পারে। না, আর বাইরে থাকা ঠিক হবে না, আমাকে বাসায় যেতে হবে। অনেক তো ঘোরাঘুরি হলো, আমাকে এখন বাসায় যেতে হবে। আর কিছুক্ষণ থাকি না প্লিজ। না গো, আমাকে এক্ষুনি বাসায় চলে যেতে হবে। ও, বুঝতে পেরেছি। নতুন বউ রেখে এখন কি আমাকে সময় দিতে ইচ্ছা করবে? এই, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আসলে আমার অফিসের কিছু কাজ আছে, সেগুলো করে রাখতে হবে। আচ্ছা যাও, কিন্তু কথা দিয়ে যাও, ওই মেয়ের পাশে একদম যাবে না। আচ্ছা বাবা, যাব না। আচ্ছা যাও, দেখে শুনে যাবে। তারপর আমরা দুজন একে অপরকে বাই বলে যার যার বাসায় চলে গেলাম। মানে আমি আমার বাসায় চলে আসলাম। বাসা দরজা খুলতে দেখি বাসা একদম এলোমেলো। আমি অবাক হয়ে গেলাম, আমার এত সুন্দর করে গোছানো বাসা এলোমেলো করলো কে? এই বাসাতে নীলা ছাড়া কেউ নেই, তাহলে মনে হয় নীলাই করেছে। আমি নীলাকে খুঁজতে শুরু করলাম, কিন্তু নীলাকে কোথাও পাচ্ছিলাম না। গেল কোথায় মেয়েটা? রান্নাঘরে গিয়ে দেখি ডিম ভাজছে। এই, তুমি রান্নাঘরে কি করো? কেন, দেখতে পাচ্ছ না কি করছি? হ্যাঁ, ডিম ভাজছো, কিন্তু ফ্রিজে তো খাবার রাখা আছে। হ্যাঁ আছে, ওইসব খাওয়া যায়? তরকারিতে একদম লবণ হয়নি। এই রে, এতদিনে তাহলে আমার ভুল ধরে দেওয়ার জন্য কেউ একজন এসেছে। মিথ্যা কথা, আমি খেয়েছি। খেয়েছো? আবার খাও যাও, কিন্তু আমি তোমার ওই তরকারি দিয়ে খেতে পারবো না। আচ্ছা, ডিম ভেজে নিয়ে এসো, একসাথে খাবো। কেন? একসাথে কেন খাবো? আর শোনো, আমার ডিমে কিন্তু একদম ভাগ বসাতে আসবে না। নীলাকে এইভাবে রান্নাঘরে দেখবো সেটা কোনোদিনও ভাবতে পারি নাই। তবে মেয়েটা এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, আগের মতো নেশার জন্য পাগল না। আমার মনে হয় ওদের বাসায় থাকার কারণে আগের কথাগুলো বেশি মনে পড়তো, আর এখন বাসা ছেড়ে এসেছে তো তাই হয়তো কিছুটা ভুলে থাকতে পারছে। এমন সময় আমার ফোন কেঁপে উঠলো। আমি বাসায় পৌঁছেছি, তুমি বাসায় গেছো তো? হ্যাঁ, এসেছি। কিছু কথা হলো, তারপর আনিকাই ফোন কেটে দিল। নীলা ডিম ভেজে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। এখন আর নীলাকে কিছু বলবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আগে ভাত রান্না করতে বসলাম, তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আস্তে আস্তে ভাত রান্না হয়ে গেছে। নীলাকে ডাকি নাই, আমি রান্না করে খেয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর, বস আসবো? আরে মামুন সাহেব যে, আসুন আসুন। আমি বসের কেবিনে প্রবেশ করলাম। তা কেমন এনজয় করলেন? হ্যাঁ, ভালো। বসকে এখন কিছু বলা যাবে না, বললে আবার বলবে পার্টি দিতে। লোক জানাজানি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। বসের সাথে আরও কিছু কথা বলে আমি আমার ডেস্কে চলে গেলাম। কাজে মন দিলাম। অনেকদিন পর কাজ করছি এমন সময় নীলা আমাকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ বলো। আসার সময় আমার জন্য নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, নিয়ে যাব। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তবে না খাওয়ার মতো। তরকারিতে কেউ এত হলুদ দেয়? কি করব, এতদিন তো কেউ সমালোচনা করার মতো ছিল না, তাই নিজের ভুলগুলো বুঝতে পারিনি। আমি এখন খেয়েছি, আমার ভালো লাগছে না। হ্যাঁ, সাবধানে থেকো। নীলা ফোন কেটে দিল। আমি আবার আমার কাজে মন দিলাম। অফিস টাইম শেষ, এখন আমাকে বাসায় যেতে হবে। অফিস থেকে বের হওয়ার পর নীলার কথা মনে হলো, তাই নীলার জন্য এক বোতল মদ নিয়ে নিলাম, কারণ আমি চাই নীলা নেশা থেকে আস্তে আস্তে বের হয়ে আসুক। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই নীলা এসে দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। কই আমার মদ কই, তাড়াতাড়ি দাও। আমি নীলাকে দিয়ে দিলাম। নীলা সেটা নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এখন আবার রান্না করতে হবে। আগে একা থাকতাম, একবেলা রান্না করলে চলে যেত, কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন বাসায় নীলাও আছে। রান্না শেষ করে আমি নীলার রুমে গেলাম। মেয়েটা আবার মাতাল হয়ে গেছে। এই নীলা, খাবে চলো। এই তুই যা তো, আমাকে এখন বিরক্ত করিস না। এই, তুমি আজ না খেয়ে থাকবে না, চলো, খেয়ে এসে ঘুমাবে। না আমি খাবো না, তুই যা এখান থেকে। আমি আর নীলাকে ঘাঁটলাম না, কারণ নীলা এখন নেশায় মাতাল হয়ে আছে। নিজের ভালো মন্দ এখন নীলা বুঝতে পারবে না, তাই আমি গিয়ে খেয়ে নিলাম। ঘুমানোর আগে আনিকাকে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলছিল দিনগুলো। নীলা এখন দিনে একবার মদ খায়, কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, আর সেটা হলো আনিকা আগের মতো আমার সাথে কথা বলে না, আবার কথা এড়িয়ে যায়। আগে যেই মেয়েটা আমার সাথে কথা বলার জন্য পাগল থাকতো, সেই মেয়েটা এখন দিনে একবারও ফোন দেবার প্রয়োজন মনে করে না।
আমি যখনই ফোন দিই আনিকা অল্প কিছু কথা বলে কথা শেষ করতে চাই, কিন্তু আনিকার কি এমন হলো যে আমার সাথে এমন করছে? কিছুদিন আগেও তো আমাদের মাঝে সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন এমন কি হলো? সারাদিন মাথায় আমার এই একটাই চিন্তা থাকে। ইদানিং মাথা ব্যথা করে এইসব ভাবতে ভাবতে। আনিকাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি আনিকার কাছ থেকে কখনো সঠিক উত্তরটা পাইনি। মাঝে মাঝে আনিকার এমন ব্যবহারের জন্য রাতের আধারে একাই কাঁদি। কেউ যে আমাকে একটু সাহস দিবে বা একটু সান্ত্বনা দিবে তেমন কেউ নাই। মাসখানেক পর একদিন আনিকা আমাকে ফোন করে জরুরি তলব করে। আমি অফিসে ছিলাম, ছুটি নিয়ে আনিকার সাথে দেখা করতে গেলাম। হ্যাঁ বলো, হঠাৎ এত জরুরি তলব কেন করলে? আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলে ফেলো। তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। আনিকার কথা শুনে 880 ভোল্টের ঝটকা খেলাম। এই, তুমি আমার সাথে মজা করছো তাই না? না, আমি একটুও মজা করছি না। তাহলে এরকম কথা কেন বলছো? এতদিন বোকা ছিলাম, তাই চুপ করেছিলাম। আরে তুমি এখন বিবাহিত, বাসায় তোমার বউ আছে, তারপরও আমি তোমার সাথে রিলেশন রেখেছিলাম, কিন্তু আমি আর এই রিলেশন রাখতে পারবো না। একজন বিবাহিত পুরুষের সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ এরকম বলো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসাটা নিজের বউকে দেখাও, কাজে দিবে। শোনো, আগামী মাসের 3 তারিখ আমার বিয়ে। তুমি তাহলে সত্যি সত্যি আমাকে ছেড়ে যাচ্ছ? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আনিকা একটু আগে আমাকে এত সব কথা বলে গেল। আনিকা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আনিকা একটু আগে কত কথা বলল, বারবার আনিকার কথাগুলো কানে বাজছে। আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। আজকে হেঁটেই যাচ্ছি আর ভাবছি আনিকা তো আমাকে ঠিকই বলেছে, আমি এখন বিবাহিত। আনিকার সাথে তো এখন আমার রিলেশন রাখা উচিত হয়নি। নীলাকে যেহেতু বিয়ে করেছি, আমার উচিত নীলার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। হ্যাঁ, আজ থেকে নীলাকে সুস্থ করার পুরোপুরি চেষ্টা করব। এতদিন আনিকার জন্য নীলার প্রতি তেমন নজর দেওয়া হয়নি, কিন্তু আমারই ভুল ছিল বিয়ের পর আনিকার সাথে রিলেশন রাখা। না না, আনিকাকে নিয়ে আর ভাববই না। আনিকা নিজেই আজ আমার জীবন থেকে চলে গেছে, আমিও আর আনিকার কথা ভাববো না। আনিকা তো বলেই গেল আগামী মাসে নাকি তার বিয়ে। আমি হেঁটে হেঁটে বাসায় চলে এলাম। বাসায় এসে আমার কাছে যে চাবিটা ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। নীলাকে খুঁজতে লাগলাম। নীলাকে দেখি শুয়ে আছে। এতদিন নীলাকে তেমনভাবে দেখিনি, আজকে কেন জানি নীলাকে পিচ্চি মেয়েদের মতো লাগছে। যাই হোক, আমি নীলার রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। 7 দিন পর এখন নীলার আমার মধ্যে একটু বন্ধুত্ব তৈরি হয়েছে। নীলাকে দেখে আমি আনিকাকে ভুলে থাকতে চেষ্টা করি, যদিও আনিকার কথা বারবার মনে পড়ে। আর যখনই আনিকার কথা মনে পড়ে কিছুই আর ভালো লাগে না। আজকে অফিস থেকে ফেরার সময় নীলার জন্য 1 বোতল মদ নিলাম, সাথে ফুচকা। শুনেছি নীলা আগে ফুচকা খেতে খুব পছন্দ করতো, তাই সাথে নিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা, নীলা এখন খাওয়ার জন্য তেমন ব্যাকুল হয় না। এমন তো হয়েছে আগের রাতে নিয়ে গেছি, সেটা সেদিন না খেয়ে পরের দিন খেয়েছে। অনেকদিন দেখেছি খায়নি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নীলা এসে দরজাটা খুলে দিল। আমি নীলার হাতে কোনো কিছুই দিলাম না, আগে গিয়ে আমি চেঞ্জ করে নিলাম। নীলা বসে টিভি দেখছিল। আমার জিনিসগুলো নিয়ে নীলার কাছে আসলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানি না কাজ করবে কিনা, তবে একবার আমার ব্রিটিশ মার্কা বুদ্ধি কাজে লাগালে খারাপ হয় না। আমি নীলার কাছে গেলাম, বললাম, আচ্ছা নীলা, ফুচকা তোমার কেমন লাগে? এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। এখন কি তোমার ফুচকা খেতে ইচ্ছে করছে? ইচ্ছা মানে এখন যদি আমার সামনে ফুচকা থাকতো, গপ গপ করে খেয়ে ফেলতাম। আমি তোমাকে ফুচকা এনে দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে আজকে আর মদ খেতে চাইবে না। না, সেটা দরকার নেই, তুমি আমার মদ দাও। আমি তখন নীলাকে বোতল দিয়ে ফুচকাগুলো বের করলাম। নীলা কেমন জানি ফুচকাগুলো দিকে তাকিয়েছিল। কি হলো, অমন করে কি দেখো?
না কিছু না। তাও তাকিয়ে আছে। আমি একটা মাত্র মুখে দিয়েছি, নীলা আমার হাত থেকে সবগুলো ফুচকা কেড়ে নিয়ে নিল। এটা কি হলো? তুমি আমাকে দেখে দেখে ফুচকা খাচ্ছ কেন? আমার খেতে ইচ্ছে করে না বুঝি? যদি খেতে ইচ্ছাই হতো তাহলে তো তুমি মদ না খেয়ে এটাই কেড়ে নিতে। আচ্ছা, আমি আজকে মদ খাবো না। এই নাও, তুমি এটা নিয়ে যাও, আমি ফুচকাগুলো খাবো। আহা, আমার বুদ্ধি কাজে লেগেছে তাহলে। নীলা আজকে নিজেই মদের বোতল আমার হাতে দিয়ে দিল। এখন থেকে নীলার জন্য রোজ ফুচকা নিয়ে আসবো। আমি মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি আর নীলা ফুচকা খাচ্ছে, আর আমি হাঁ করে তাকিয়ে দেখছি। এই, তুমি অমন করে কি দেখছো? খাবে? আমি তো হাঁ করে তাকিয়েছিলাম। হঠাৎ নীলা একটা ফুচকা আমার গালের মধ্যে ঠুসে দিল। এই প্রথম নিজেকে বিবাহিত মনে হচ্ছে। নীলা আবার খেতে শুরু করে দিয়েছে। ফুচকা শেষ করে নীলা বলল, এই তুমি কি করে জানো আমি ফুচকা খেতে ভালোবাসি? সেটা তোমার না জানলেও চলবে। চলো এখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আবার সকাল সকাল অফিস আছে। হ্যাঁ চলো, কিন্তু তরকারি তো নেই, খাবো কি? তুমি অপেক্ষা করো, আমি একটু পরেই তরকারি রান্না করে নিয়ে আসছি। আহারে আমার জীবন, বিয়ের পর বউ কোথায় আমাকে রান্না করে খাওয়াবে, তা না আমাকে রান্না করে খাওয়াতে হয়। আমি রান্না করতে চলে গেলাম। কিছুক্ষণ পর নীলাও আসলো। আমি তরকারি কাটছিলাম, নীলার দিকে তাকিয়ে তাকিয়ে কাটছিলাম। হঠাৎ যা হবার তাই হয়ে গেল, আঙুল কেটে ফেলেছি। নীলা দাঁড়িয়েছিল দরজার পাশে, আমার মুখ দিয়ে আও শব্দ বের হলো। এই কি হলো তোমার? আমি তখন আঙ্গুল উঁচু করে নীলাকে দেখালাম। নীলা সেখান থেকে ছুটে এসে আবার আঙ্গুল নিজের মুখে পুড়ে নিল। আহ, কি যে ভালো লাগছে না, বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ পর, উফ, দিল তো আঙ্গুলটা কেটে। এখন রান্না হবে কিভাবে? আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক রান্না করে নিতে পারবো। হয়েছে, থাক, তোমাকে আর রান্না করতে হবে না। চলো আগে তোমার আঙ্গুল বেঁধে দিই। তারপর তারপর আর কি, আজকে আমাকেই রান্না করতে হবে। নীলা আমাকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। নীলায় আমার আঙ্গুল চেপে ধরে আছে, আর আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলাকে দেখে মনে হচ্ছে একটা চিন্তার ছাপ ভালোভাবে লক্ষ্য করতে পারছি। নীলা আমাকে বসে একটু সাবধানে কাজ করলেই তো আর হাত কাটতো না। এখন বোঝো কেমন লাগে? ওই, আমার খুব ব্যথা করছে, একটু আস্তে আস্তে করো না। একদম চুপ করে থাকো, বেশি কথা বললে না আরো ব্যথা দেবো। আজকে তোমার জন্য আমাকে রান্না করতে হবে। থাক তাহলে, আজকে আর রান্না করতে হবে না। না হবে না? না খেয়ে থাকবে নাকি? একদিন না খেয়ে থাকলে কি আর এমন হবে? সারাদিন কাজ করো, এখন যদি খেয়ে ঘুমিয়ে পড়ো রাতে ঘুম হবে না, যার ফলে আগামীকাল অফিসে কাজ করতে পারবে না। নীলার কথা বলা শেষ করতে করতেই ব্যান্ডেজের কাজ শেষ করে ফেলেছে। এখন চুপচাপ বসে থাকো, আমি রান্না করে নিয়ে আসছি। নীলা চলে গেল, আর আমি টিভিতে আমার প্রিয় মোটু পাতলু দেখতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা এসে বলল, এই তুমি বাচ্চাদের মতো কি দেখছো? কেন, আমার প্রিয় মোটু পাতলু? তুমি এখনো সত্যি পিচ্ছি আছো? চলো খেতে চলো। হ্যাঁ চলো। আমরা খাবার টেবিলে বসে আছি। নীলা মুরগির মাংস বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করেছে। আহা, কি সুন্দর যে ঘ্রাণ বের হচ্ছে। নীলায় খাবার বেড়ে দিল, খেতে লাগলাম। তরকারি এত ভালো হয়েছে যে এখন একটু বেশি খেয়ে ফেলেছি, এখন পেট ব্যথা করছে। যাও এইবার ঘুমাও গিয়ে। তুমি কি করবে? আমি এখন টিভি দেখবো, তারপর ঘুমাবো। আচ্ছা, টিভি দেখে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। নীলার আচরণ দিন দিন উন্নত হচ্ছে। আগের মতো পাগলামি আর করে না, নিজেকে একটু গুছিয়ে রাখে। বাসা সুন্দর করে সাজাতে না পারলেও কিছুটা গুছিয়ে রাখে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে নীলাকে ডেকে তুললাম, কারণ নীলাকে যত বেশি আমার সঙ্গ দেব, নীলা হয়তো তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি হলো, এত সকাল সকাল আমাকে ডেকে তুললে কেন? যাও আগে ফ্রেশ হবে, তারপর বলছি। নীলা ফ্রেশ হতে চলে গেল। হ্যাঁ, এই তো বের হয়েছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি আগে থেকে হাতে চিরুনি নিয়ে দাঁড়িয়েছিলাম। আসো এখানে বসো। নীলা খাটের সাথে হেলান দিয়ে বসলো, আর আমি খাটে বসলাম। নীলার চুলগুলো একদম এলোমেলো ছিল, দেখে মনে হচ্ছে অনেকদিন চুল আঁচড়ায়নি।
আমি নীলার চুলে চিরুনি চালাচ্ছি, আর নীলা বলছে, লাগছে তো, আস্তে। চুলগুলোর কি অবস্থা করেছো? তাই বলে তুমি আমাকে এভাবে ব্যথা দিলে? দিব, একদম জটলা পাকিয়ে ফেলেছো। উফ, আস্তে। কিছুক্ষণ পর আমি নীলাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বললাম, দেখো তো এখন তোমাকে কেমন লাগছে? একদম পেতনির মতো লাগছে। এখন থেকে নিজেকে একটু গুছিয়ে রাখবা। এই শোনো না, আমার না ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে ঘুরতে যাবে একটু? অনেকদিন পর কেউ ঘুরতে যাওয়ার কথা বললো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমার সমস্যা হলে থাক। না, সমস্যা নেই, তুমি রেডি হয়ে থেকো, আজকে বিকেলবেলা আমরা ঘুরতে বের হবো। এই কথা বলে আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। কিছু খেলাম না, নীলাকে বলে বের হলাম সে যেন একটু কষ্ট করে রান্না করে খায়। আসলে খেতে ইচ্ছে করছিল না, আনিকার কথা মনে পড়লেই আমার এমন হয়। আবার নীলার মুখ যখন দেখি আনিকার কথা ভুলে যাই। অফিসে গিয়ে কাজে মন দিলাম। কিছুক্ষণ কাজ করার পর নীলার বলা কথা মনে পড়ে গেল। আমি কাজ বাদ দিয়ে বসের কাছে চলে গেলাম। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। আমি বসের কেবিনে প্রবেশ করলাম। স্যার, আজকে বিকেলবেলা আমার ছুটি লাগবে। সেটা না হয় পাবেন, কিন্তু কেন লাগবে সেটা বললে ভালো হতো। পড়ে গেলাম মহা ঝামেলায়। এখন আমি বস কি বলি, কিভাবে বলি? আজ বউকে নিয়ে বাইরে ঘুরতে যাব। স্যার, না মানে বাসায় কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আচ্ছা, বলতে হবে না, আপনি টাইম যেতে পারেন। আর শুনুন, বয়স তো অনেক হলো, এবার বিয়ে করে নিন। বসের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমি তো বিয়ে করেই নিয়েছি, কিছুদিন পর সবাইকে জানিয়ে দেবো। বসকে বিদায় জানিয়ে আমি আমার ডেস্কে চলে গেলাম। বিকেল 4টায় আমি অফিস থেকে বের হলাম। আমি নীলাকে ফোন করে বলে দিলাম সে যেন রেডি হয়ে থাকে। তারপর আমি বাসায় চলে গেলাম। কিন্তু কি, নীলা এখন সাজুগুজু করছে? আই আল্লাহ রে, বাসায় আসতে আমার 1 ঘন্টা সময় লাগলো, আর এই মহারানীর এখনো কিছুই হয়নি। কি ব্যাপার, তুমি এখন রেডি হওনি? এই তো হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট লাগবে। আচ্ছা, তুমি রেডি হতে থাকো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর শোনো একটু তাড়াতাড়ি করবে কিন্তু। তারপর আমি আমার রুমে এসে গোসল করলাম, তারপর চেঞ্জ করলাম। রেডি হয়ে নিচে এসে দেখি নীলা তখনও হয়নি। এখন বুঝেন, মেয়েদের 10 মিনিট মানে কত সময়? কি হলো, তোমার এখনো হলো না? রাত হয়ে যাচ্ছে তো। এই তো হয়ে গেছে। 30 মিনিট বসিয়ে রাখার পর ম্যাডামের সাজুগুজু শেষ হলো। তারপর দুজন বের হলাম, একটা রিক্সা দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, রিক্সা চলছে তার নিজের গতিতে। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি ওইসব কেন পান করো? জানো না ওইগুলো কোনো ভদ্র ফ্যামিলির সন্তানরা খায় না? কি করব আমি? ওর কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। আর জানো, আমি যখন আমাদের বাসায় থাকতাম আমার কেন জানি বেশি কষ্ট হতো। তাই কষ্টগুলো দূর করার জন্য আমি খেতাম, কিন্তু বিশ্বাস করো আমার খেতে একদম ভালো লাগে না, সারাদিন কেমন জানি লাগে। আচ্ছা, যে চলে গেছে তার জন্য মন খারাপ করে কেন থাকবে? আর সে তো তোমাকে ঠকিয়েছে। আমি কিছুতেই তাকে ভুলতে পারি না। আচ্ছা, ওর কোন কোন কথাগুলো তোমার সবচেয়ে বেশি মনে পড়ে? প্রতি সপ্তাহে একবার ঘুরতে যেতাম, ওর সাথে অনেক দুষ্টুমি করতাম, সারা রাত ওর সাথে কথা বলতাম, কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। কিন্তু যেদিন আমি ওর ব্যাপারে সব জানতে পারলাম সেদিন আমার এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আচ্ছা, যদি ওর কাজগুলো অন্য কেউ করে তোমার কেমন লাগবে? যেমন কি কাজ? এই ধরো, তোমার সাথে ঘুরবে, তোমার সাথে দুষ্টুমি করবে, তোমার সাথে রাতভর গল্প করবে। সেটা আমি জানি না, তবে আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমি লক্ষ্য করলাম নীলার চোখে পানি ছল ছল করছে। এই বোকা মেয়ে, তুমি কান্না করছো কেন? কি করব, আমার ওর কথাগুলো মনে পড়ে গেল। দেখো, ঘুরতে এসেছো, এনজয় করো, বাকি কথা বাসায় গিয়ে হবে, কেমন? হ্যাঁ, সেটাই। শুধু শুধু কেন তার জন্য আমি নিজেকে কষ্ট দেব? সে তো আমাকে ঠকিয়েছে। তাহলে লক্ষ্মী মেয়ের মতো চোখের পানিগুলো মুছে ফেলো। নীলা মুছছিল না, তাই আমি নিজেই মুছে দিলাম। নীলা হয়তো কিছুটা অবাক হয়েছে, কিন্তু আমার বউ তো তাই কিছু বলতে পারে নাই। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। রিক্সা ভাড়া দিয়ে আমরা হাঁটতে লাগলাম। বেশ ভালো লাগছে, চারপাশে গাছপালা, ঠান্ডা বাতাস বইছে, সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু ইদানিং নীলার মতো আমারও একটা রোগ হয়েছে, আর সেটা হলো আনিকার সাথে কাটানো দিনগুলো এমনই ছিল। আগে মাঝে মাঝে ছুটির দিনে আনিকার সাথে ঘুরতে বেড়াতাম, আমিও অনেক দুষ্টুমি করতাম, আর আনিকা তো সেই পাগলের মতো হেসে যেত। সেই দিনগুলো এখন আমি অনেক বেশি মিস করি।
নীলা আমার সামনে হাঁটছে আর আমি পেছনে। হঠাৎ আমি খেয়াল করি আনিকা একটা ছেলের সাথে হাঁটছে। প্রথম বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মেনে নিতে হলো। প্রথমে ওরা একটু দূরে দূরে হাঁটছিল, কিন্তু আমার মতো আনিকাও হয়তো আমাকে দেখেছে, তাই তখনই ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলো। আমিও কম নাকি, আমি কি নীলার হাত ধরলাম। নীলা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এই অমন করে তাকিয়ে থাকবে না তো, একা হাঁটছিলে, অনেক ছেলে তোমার দিকে কেমন করে জানি তাকিয়েছিল, তাই ভাবলাম তোমার হাত ধরে হাঁটি। আর দেখো এখন কেউ তোমার দিকে তাকিয়ে নেই। আমি আনিকার দিকে তাকিয়ে দেখছি হাত ছেড়ে একটু দূরে দূরে হাঁটছে। এখন বুঝো ঠেলা কেমন লাগে। আমি আর নীলা পাশাপাশি হাঁটছিলাম আর বারবার আনিকাদের দিকে তাকাচ্ছিলাম। দেখি একটা ফুচকার দোকানে গেল। নীলা, তোমার ফুচকা খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, প্রচুর ইচ্ছা করছে। আমি নীলাকে সাথে নিয়ে ওই দোকানেই গেলাম আর আনিকাদের সামনে বসলাম। ফুচকা চলে এসেছে, নীলা খেতে যাবে, তখন আমি বললাম, আমি তোমাকে খাইয়ে দেবো আর তুমি আমাকে খাইয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আমি নীলাকে খাইয়ে দিচ্ছি আর নীলা আমাকে খাইয়ে দিচ্ছে। আহা হা, বইয়ের হাতে খেতে যে এত মজা আগে জানছিল না। আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি দুষ্টুমি করে নীলার হাতে দিলাম একটা কামড়। নীলা কিছু বললো না। তারপর আমি নীলাকে খাইয়ে দিতে নীলা আমার আঙ্গুলে দিল জোরে একটা কামড়। আমার আঙ্গুল মনে হয় কেটে গেছে রে। এই তুমি আমাকে কামড় দিলা কেন? তুমি যে আমাকে কামড় দিলা। তাই বলো তুমি আমাকে কামড় দিবা? ওফ, কি ব্যথা। ভালো করেছি, অনেক ভালো করেছি আমাকে কামড় দেওয়া, তাই না? এখন বোঝো কেমন লাগে। আমরা যখন হেসে হেসে কথা বলছি, আনিকার দিকে তাকিয়ে দেখি আমাদের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। তাতে আমার কি, ও নিজেই তো বলে গেছে আমার বউকে নিয়ে থাকতে। অনেক ভালোবাসতাম আমি আনিকাকে, কিন্তু আনিকা তো এইভাবে কোনো রাফি নাকি সে নাকি কি ভুলভাল বুঝিয়েছে, যার জন্য সেদিন আমাকে ছেড়ে চলে গেল। আমি আর নীলা সেখান থেকে চলে এলাম। তারপর আমরা নিজেদের মতো করে ঘুরতে লাগলাম। অনেক রাত অবধি আমরা ঘুরলাম। এই রাত তো অনেক হলো, চলো এবার বাসায় যাবে। না, আরেকটু ঘুরবো, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার যে কাল অফিস আছে, আর কাল অফিসে না গেলে অনেক কথা শুনতে হবে। তাহলে কথা দাও আমাকে নিয়ে আবার ঘুরতে আসবে। হ্যাঁ আসবো, এইবার তো চলো। হ্যাঁ চলো। আমরা বাসায় আসার পর আমি আমার রুমে চলে গেলাম। মাত্র জুতাটা খুলেছি, তখন নীলা কোথা থেকে যেন আমার রুমে আসলো। তারপর আমাকে ছড়িয়ে ধরলো, আর আমি তো একদম বোকা হয়ে গেলাম নীলার এমন কর্মকাণ্ডে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। জানো, অনেক দিন পর আমার এত ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি তো হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি। নীলা মনে হয় কিছু একটা বুঝতে পেরেছে, তাই আমাকে ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলল সরি। তারপর দৌড়ে রুম থেকে চলে গেল, আর আমি ক্যাবলার মতো দাঁড়িয়ে আছি। আহা, আমার তো ভালো লাগে কেন রে। আমি রুম থেকে বের হলাম, নীলাকে দেখি টিভি চলছে। আমি নীলার কাছে চলে গেলাম। নীলা সোফায় বসে আছে, আর আমি নীলার পাশেই সোফায় হেলান দিয়ে বসে পড়লাম। নীলার দিকে তাকিয়ে দেখি মিট মিট করে হাসছে। তোমাকেও অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আমাকেও এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আবার হাসছে। নীলার হাসি দেখে আমারও খুব হাসি পাচ্ছে। সেদিনের পর থেকে আমি নীলার সাথে রোজ রাতে গল্প করতাম, মাঝে মাঝে ঘুরতে বের হতাম। চলে গেছে 2 মাস। এখন তো আমাদের মাঝে বন্ধুত্ব বেশ ভালোই, তবে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমিও চাই না, আর নীলাও কখনো এইসব ব্যাপারে কথা বলে না। আর হ্যাঁ, নীলা এখন একদম মদ খায় না, নেশা করা প্রায় ছেড়ে দিয়েছে। কিন্তু নতুন একটা নেশা শুরু করেছে, সেটা হলো তার জন্য প্রতিদিন ফুচকা নিয়ে আসতে হবে। আর এখন নীলায় বাসায় সব কাজ করে, রান্নাটাও করে। রাতে অফিস থেকে বাসায় ফিরেছি। এই শোনো, কাল আমার এক বান্ধবী আসবে, তুমি কিন্তু কাল বাসায় থাকবে। না না, সেটা পারবো না। কাল অফিসে অনেক জরুরি কাজ আছে। নীলা আমাকে অনেক জোর করেছিল, কিন্তু আমাকে রাজি করাতে পারেনি। পরের দিন অফিসে যাব, কিন্তু এ কি, নীলা রান্না করেনি, আমার সাথে কথাও বলছে না। আমার আর অফিস যেতে হবে, তাই সেই ব্যাপারে আর কথা বললাম না। অফিস যাবার পর শুনি অফিস নাকি লাঞ্চ টাইমে ছুটি হয়ে যাবে। অফিসের ইলেকট্রনিকে কিছু কাজ হবে তার জন্য। আমি কাজ করছিলাম, তখন আমার সহকর্মী মেঘা আসলো। আমাদের মাঝে ভাই বোনের সম্পর্কের মতো সম্পর্ক। ভাইয়া কিছু কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আসলে ভাইয়া, আজকে আমার ওর সাথে ফার্স্ট বাইরে কোথাও দেখা হবে। ভাইয়া আপনি একটু আমার সাথে যাবেন? আমি তো ভয় পাচ্ছি,
মনে মনে ভাবলাম অফিস যেহেতু আগেই ছুটি হবে তাহলে সাহায্য করা যেতেই পারে। হ্যাঁ যাব, কখন যেতে হবে? অফিস ছুটি হবার পরেই আমরা বের হব। আচ্ছা ঠিক আছে, কথা মতো আমরা এখন কফি শপে বসে আছি। কি ব্যাপার, তোমার উনি আসছে না কেন? ও আসছে, আমি ফোন দিয়েছিলাম। আমি আর মেঘা কথা বলছিলাম, তখন আমার চোখ গেল আমার মুখোমুখি একটা চেয়ারে নীলা বসে আছে, আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি কি ভুল দেখছি নাকি? নীলা এখানে আসবে কিভাবে? নীলা তো এক ফ্রেন্ডের সাথে এখন বাসায় আড্ডা দিচ্ছে। আমি নীলাকে ফোন দিলাম, কিন্তু ও মা, আমার সামনে যে নীলা বসে আছে সেই নীলায় হাতে ফোন নিয়ে নিয়েছে। নীলা সেখান থেকে রাগী মুড নিয়ে উঠে চলে গেল, আর যাবার সময় এমন ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেল, আজকে বাসায় আসো চান্দু, তোমার খবর আছে। আমারও খুব ভয় করছে, তাই আমি মেঘাকে বললাম আমার জরুরি কিছু কাজ আছে, আমাকে এখনই বাসায় যেতে হবে। মেঘা আমাকে অনেকবার থাকতে বললো, কিন্তু আমি আমার জ্বালায় বাঁচি না, আমি থাকবো মেঘাতে প্রেম দেখতে। আমি উঠে রিক্সা নিয়ে চলে গেলাম। বাসায় এসে দেখি দরজা এখনো বাইরে থেকে আটকানো, তার মানে নীলা এখনো বাসায় ফেরেনি। গেল কোথায় মেয়েটা? আমি ফোন দিলাম, নীলা বলল বাসায় যাচ্ছে। নীলা মনে হয় জানে না আমি বাসায় চলে এসেছি। নীলা আসছে না, আর দুপুর টাইম আমারও ঘুম পাচ্ছে, তাই আমি গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। কি শান্তিতে যে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কেউ আমার গায়ে পানি ঢেলে দিল। আমি চোখ মেলে চেয়ে দেখি নীলা আমার দিকে অগ্নি চোখে চেয়ে আছে। আমার তো খুব লাগছে, আর নীলার মুখে রাগে লাল হয়ে গেছে। আমি কিছু বলবো সেই সাহসটাও পাচ্ছি না। নীলা আমার শার্টের কলার ধরে টেনে বিছানা থেকে তুললো। ওঠ, আজকে তোর একদিন কি আমার একদিন। এই তুমি এমন করছো কেন? আমার কি দোষ? আমি কি করেছি? ছেড়ে দাও বলছি। তোকে তো আজ কিছুতেই ছাড়া যাবে না। আমাকে কাজ দেখানো হয়, আমাকে আর কি করা হয়? মেয়েদের নিয়ে কফি খেতে যাওয়া হয়। তাই তো বলি, তুই এত অফিস অফিস করিস কেন? আজকে সেটা বুঝতে পারলাম। লুচ্চা, তুই অফিসে গিয়ে লুচ্চামি করিস, তাই না? আমি তো নীলার কথা শুনে পুরোই হাঁদা হয়ে গেছি। এখন যদি কিছু বলি মায়ের শুরু হলেও হতে পারে। খুব রেগে আছে আমার বউটা। বলা হয়নি, নীলার সাথে সময় কাটাতে কাটাতে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। দেখো, তুমি যা দেখছো সবই ভুল দেখেছো। হ্যাঁ, এখন তো সেটাই বলবি, লুচ্চা কোথাকার। দেখো, ভুল ভাবছো আমাকে। এইসব বলা ছাড়া অন্য কিছু বললেই কয়েকটা পড়বে। এই ছাড়ো, আমার লাগছে তো। আমারও অনেক লেগেছে যখন দেখেছি তুই আমাকে মিথ্যা বলে ওই মেয়ের সাথে বসে কফি খাচ্ছিলি। বিশ্বাস করো, আজ তার বয়ফ্রেন্ডের সাথে প্রথম বাইরে দেখা হচ্ছে, তাই নাকি তার ভয় হচ্ছিল, সেই জন্য আমাকে নিয়ে গেছিল। ও, তার মানে এখন ঘটক হয়েছিস, তাই না? আচ্ছা, একটা কাজ করিস, ঘটকালি করে যা পেয়েছিস আজকে সেটা দিয়ে খেয়ে নিস। আজকে বাসায় তোর খাওয়া বন্ধ। এই প্লিজ, এটা করো না, আমার আবার ক্ষুধা সহ্য হয় না। তাতে আমার কি? তুই আজকে বাসায় খেতে পারবি না, ব্যাস। সত্যি আজকে আমার খাওয়া বন্ধ করে দিলে? হ্যাঁ দিলাম। তোর মতো লুচ্চা একবেলা না খেলে কিচ্ছু হবে না। নীলা তারপর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর এই মেয়েটার এত রাগ করার কি দরকার ছিল বুঝি না। নীলা আমাকে একদম ভিজিয়ে দিয়েছে, সাথে আমার বিছানাও। তাই শুয়ে না থেকে বিছানার সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম। সেগুলো ছাদে মেলে দিয়ে এসে আমি গোসল করতে ঢুকলাম। গোসল শেষ করে বাইরে বেরিয়ে রুমের মধ্যে সুন্দর ঘ্রাণ পেলাম। তাহলে আজকে বাসায় বিশেষ কিছু রান্না হচ্ছে। আমি রান্না করে গেলাম। নীলা কোমরে কাপড়ের আঁচল বুঝে রান্না করছে, একদম ঘরনি। এই, আজকে কি রান্না হচ্ছে? সে যাই রান্না হোক, সেটা তোরে বলুন কেন? আমার জন্য কি কিছুই রান্না হবে না? না, আজকে কিছু রান্না হবে না। তাহলে তুমি যাও, আমি আমার রান্না করে নিতে পারবো। বাইরে কোথায় গিয়ে রান্না কর, এটা আমার রান্নাঘর। এইটা তোমার রান্নাঘর হলো কবে থেকে? হ্যাঁ, যেদিন থেকে আমি এই বাসায় এসেছি সেদিন থেকে। আমি তো নীলার কথা শুনে হাঁ হয়ে গেলাম। এখন থেকে এত অধিকার বোধ, আল্লাহ জানেন আমার পরে কি হবে। আমি আর কথা বললাম না, কারণ নীলার রাগ বেড়ে যেতে পারে। ভাবলাম রাগ করে হয়তো বলছে, খাবার সময় ঠিকই দেখে নেবে। আমি আমার রুমে গিয়ে ফোনে গান শুনতে লাগলাম। কিন্তু এ কি, 1 ঘন্টা হয়ে গেল আর নীলা এখনো আমাকে ডাকতে আসলো না। এদিকে আমারও অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি নিজেই চলে গেলাম। এ কি, নীলা একা বসে আছে। তাই আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। দাও, আমাকে খাবার দাও। খাবার? কিসের খাবার? আজকে তোর কোনো খাবার নেই। আর তুই বাসা থেকেও বের হবি না। বাসা থেকে বের হলে ট্যাং ভেঙে রেখে দেবো, এই বলে রাখলাম। কিন্তু আমার তো খুব ক্ষুধা লেগেছে। তো আমার কি? আমি তোর জন্য রান্না করি নাই?
আমি একাই খাবো। এই বলে নীলা প্লেটে খাবার বাড়তে লাগলো। আমার একটা বদ অভ্যাস আছে, আর সেটা হলো যখন আমার প্রচুর ক্ষুধা লাগে অল্পতেই বেশি রাগ উঠে যায়। আমি টেবিলে রাখা একটা প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, যা, খেলাম না তোর হাতে রান্না, তুই রান্না করেছিস, পেট পুড়ে খা। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। সব কিছুর একটা সীমা থাকে, যেখানে আমি কোনো দোষই করিনি সেখানে কিনা আমাকে না খেয়ে থাকতে হবে। থাকবো, আমি না খেয়েই থাকবো। ঘুমিয়ে পড়লাম। কখন যে রাত হয়ে গেছে আমার খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। এত ঘুমাইলাম, ভালোই হলো, কাল কাজ ভালোভাবে করা যাবে। কিন্তু পেট প্রচণ্ড জ্বালা করছে। আমি গিয়ে পানি খেলাম, কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছে না। আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি নীলা হাতে প্লেট নিয়ে আমার রুমে আসলো, আমার পাশে বসলো। কি ব্যাপার, রাত তো অনেক হলো, খেতে যাওনি কেন? আমার খিদে নাই তাই। এই নাও, তোমার খাবার এনেছি, তুমি খেয়ে নাও। না, আমি খাবো না। এই প্লিজ, তুমি খেয়ে নাও না। বলছি তো খাবো না। তোমার রান্না করা খাবার তুমি নিজেই খেয়ে নাও। কিছু বলার আগেই নীলা আমার মুখে ভাত পুরে দিয়েছে। এখন চুপচাপ খাবে, কোনো কথা বলবে না। আহা, বউ আমাকে খাইয়ে দিল, কত মজা, কত মজা। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আমি পিচ্ছি বাচ্চাদের মতো খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে, এই তুমি খেয়েছো? তোমার চোখ মুখ অমন লাগছে কেন? হ্যাঁ, আমি খেয়েছি। আমি বেশ বুঝতে পারছি নীলা খাইনি। এই তুমি খাওনি কেন? এমনি, তুমি খাও তো চুপচাপ। না, আমি খাবো না। আগে বলো তুমি খাওনি কেন? নীলা তখন প্লেট রেখে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার চোখের ভাষা বুঝতে পারলে কিভাবে? ভালোবাসলে সব পারা যায়। এই তুমি কি বললে? আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, অনেক ভালোবাসি। নীলার কথা শুনে আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হবে। আচ্ছা, কার কোন গানের কথা মনে পড়ছে একটু বলে দেবেন প্লিজ। আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আগে বললে না কেন? যদি তুমি রাগ করো তাই সাহস পাইনি। কেন? আমি রাগ করবো কেন? গাধা একটা, কিচ্ছু বোঝে না। দেখো নাই, তোমার সাথে থাকতে থাকতে আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, তা দেখেছি, কিন্তু এটা তো বুঝতে পারি নাই তুমি আমাকে ভালোবাসো। তুই বুঝবিও না, গাধা। আমি গাধা হলে তুমি গাধি। কিছুক্ষণ নীরবতা, তারপর, এই বাকি খাবারগুলো তাতে শেষ করতো। তুমি খাবে না? খাবো, যদি আমাকে খাইয়ে দাও। তারপর নীলা আমাকে আর আমি নীলাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবে শুরু হয়েছিল আমাদের সাংসারিক জীবন। আমরা খুব ভালোই আছি। এখন আমি মামার ব্যবসা সামলাই, আর বাসার সবাই আমাদের ছোট মেয়েকে সামলাই। খুব দুষ্টু হয়েছে আমাদের মেয়েটা। বিয়ের 2 বছরের মাথায় আমাদের মেয়ে দুনিয়াতে আসে। 4 বছর পর আমি, নীলা, আমাদের মেয়ে আর আনিকা, তার স্বামী, তাদের সন্তান এখন একটা কফি শপে বসে আছি। সবাই কথা বলছিলাম। আনিকার স্বামী আমাদের নিমন্ত্রণ করেছিল, কিছু কথা হয়েছে, সেগুলো হলো। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনিকাকে তখন ছেড়ে দেওয়ার জন্য। এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর নীলা আনিকাকে বলেছিল, আপু, তুমি যদি সেদিন ওকে অমনভাবে কথাগুলো না বলতে, তবে হয়তো আজকের এই দিন আসতোই না। সত্যি আমি অনেক অনেক বেশি খুশি ওর মতন স্বামী পেয়ে। খুব ভালো আছি আমরা। এই দেখো আমাদের ভালোবাসার ফসল। জানো, খুব দুষ্টু হয়েছে, একদম ওর আব্বুর মতো, সারাদিন দুষ্টুমি করে। আরো অনেক কথা হলো। এক কথায় কেউই এখন অখুশি নেই। যে যার পরিবার, স্বামী স্ত্রী নিয়ে অনেক ভালো আছে।